এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্বরূপনগর থানার অন্তর্গত সারাপোল ডাকবাংলো গ্রামের মোহাম্মদ ফিরোজ ইসলাম গাজী ভাই। এই ঘটনাটি ঘটেছিল 1960-এর দশকে, আর ঘটনাটি ওনার মামার বাড়ি এলাকার। আর এই ঘটনাটি তিনি তার নানার মুখ থেকে শুনেছিলেন। মূল ঘটনা যাকে নিয়ে, তার নাম মোহাম্মদ সিরাজুল মিয়া। সিরাজুল মিয়ার পরিবারে মোট 5 জন সদস্য। সিরাজুল মিয়া, তার স্ত্রী এবং তার 3 ছেলে। এই 5 জনকে নিয়েই তার পরিবার। সিরাজুল মিয়া মূলত একজন কৃষক, চাষাবাদ করা, এবং এর পাশাপাশি ওনার একটি ছাগলের খামার ছিল। উনি অনেকগুলো ছাগল পালতেন। তো যাই হোক, ঘটনার দিন সিরাজুল মিয়া প্রতিদিনের ন্যায় সকালবেলা লাঠি হাতে ওনার ছাগলগুলো নিয়ে বাইরে বের হয়েছিলেন ছাগলগুলোকে খাওয়াতে। সিরাজুল মিয়া মাঠে ছাগলগুলো ছেড়ে দিয়ে একটি গাছের নিচে বিশ্রাম করতে লাগলেন। উনি বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছেন তা ঠিক বুঝতে পারেননি। এদিকে সময় পেরিয়ে ধীরে ধীরে রাতের কালো আধারে ছেয়ে গেল আশপাশ। সারাদিন যখন ছাগল চড়িয়েছেন সেটা তো ছিলই, কিন্তু যখন তিনি বিশ্রাম নিতে বসেছিলেন তখন কিন্তু বিকাল বেলা হয়ে গেছিল, যার কারণে তিনি আসলে বুঝতে পারেননি যে সন্ধ্যা নিকটে। ক্লান্ত শরীরে ঘুমিয়ে গিয়েছিলেন। সময় পেরিয়ে ধীরে ধীরে রাতের কালো আধার ছেয়ে গেল আশেপাশে। ঠিক তখন কোনো একটা সময় হঠাৎ ধস্তাধস্তি আর ছাগলের তীব্র আত্মচিৎকারে ঘুম ভাঙে সিরাজুল মিয়ার। উনি উঠে দেখেন সব ছাগলগুলি ভয়ে ভয়ে ওনার পাশে এসে জড়ো হয়েছে এবং ডাকাডাকি করছে। তার কারণ হলো যে একটু দূরে একটি ছাগলকে কয়েকটি শিয়াল টানা হেঁচড়া করছে। সিরাজুল মিয়া এটা দেখে লাঠি হাতে নিয়ে ওই ছাগলের কাছে দৌড়ে যান। গিয়ে দেখেন শিয়ালগুলি স্বাভাবিকের তুলনায় আকারে অনেক বড়, প্রায় ভল্লুকের মতো। এত বড় শিয়াল উনি কখনো দেখেননি। উনি হাতের লাঠিটি বাগিয়ে ধরেছেন, তখন সেই শিয়ালগুলি তাকেই আক্রমণ করার চেষ্টা করে। সিরাজুল মিয়া তখন গায়ের সমস্ত শক্তি দিয়ে সজোরে আঘাত করে একটি শিয়ালের মাথায়। অদ্ভুত ব্যাপার হলো, শিয়ালটি ব্যথা পেয়ে মানুষের মতো চিৎকার করে মাটিতে পড়ে যায়। শিয়াল কি কখনো মানুষের মতো চিৎকার করতে পারে? এই চিৎকার শুনে সিরাজুল মিয়া বেশ ভয় পান, কিন্তু নিজের সেফটির জন্য কিন্তু ওই শিয়ালটিকে তিনি আরো কয়েকটি আঘাত করেন, যাতে সে উঠে আবার তাকে আক্রমণ করতে না পারে। এদিকে অন্য যে শিয়ালগুলো ছিল তারা পালিয়ে যায়। তো যাই হোক, ক্রমাগত আঘাত করার ফলে ওই শিয়ালটি মারা যায় বলে সিরাজুল মিয়া মনে করেন। তারপর তিনি ছাগল যেগুলো ছিল সেগুলো নিয়ে বাড়িতে ফিরে আসেন। সবকিছুই ঠিকঠাক ছিল। সিরাজুল মিয়া পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মাঠের কাজে বেরিয়ে পড়েন। কাজ শেষে বাড়ি ফেরার সময় উনি চিন্তা করেন, কাল তো একটা ঘটনা ঘটে গেছে, গিয়ে দেখি তো কি অবস্থা। যেখানে শিয়ালকে আঘাত করেছিলেন এবং যেখানে ওই শিয়ালগুলো তার ছাগলকে আক্রমণ করেছিল, কি অবস্থা সেখানে। তিনি সেখানে গিয়ে দেখেন যে ছাগলের 3টা মাথা পড়ে আছে। আশেপাশে মাংসের টুকরো, হাড্ডি আর রক্তের ছড়াছড়ি। মাটিতে ধস্তাধস্তির চিহ্ন, কিন্তু কোনো শেয়ালের মৃত দেহ সেখানে নেই। এটা দেখে তিনি হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে ছাগলের খামারে গিয়ে দেখেন সেখানে ঠিক 3টে ছাগল কম। তো উনি চিন্তা করেন, কি ব্যাপার, রাতের বেলা যখন নিয়ে আসি তখন তো সবগুলো ছাগল ঠিকই ছিল, এখন 3টে কম কেন? তো উনি চিন্তা করেন হয়তোবা কালকে আমি গুনতে ভুল করেছিলাম, এটাই হবে। তাছাড়া ওখানে 3টা মাথা কিভাবে গেল আমার ছাগলের? কিন্তু শিয়ালের মৃতদেহ কোথায় গেল?
তখন সিরাজুল মিয়া ভাবেন হয়তোবা শিয়ালের মৃতদেহ অন্য কোনো প্রাণী নিয়ে গেছে, কুকুর বা অন্য কিছুতে নিয়ে গেছে, এই চিন্তা করেন। আবার এমন হতে পারে যে শিয়াল হয়তো মারাই যায়নি, আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, পরে উঠে চলে গেছে। শিয়াল কিন্তু মাঝে মাঝে এই কাজটি করে থাকে, যে অজ্ঞান হওয়া বা মৃতর ভান ধরে পড়ে থাকে, পরে মানুষ চলে গেলে উঠে দৌড় দেয়। এরকম কিছু একটা হয়েছে। সবকিছু স্বাভাবিকভাবেই চলার কথা ছিল, কিন্তু না, তা আর হচ্ছে না। কয়েকদিনের মধ্যে শুরু হয় নতুন এক ঝামেলার। সিরাজুল মিয়া খেয়াল করেন খামারের ছাগলগুলির মধ্যে যে সমস্ত ছাগলগুলি বাচ্চা দেওয়ার মতো পর্যায়ে আসতো, ঠিক সেই ছাগলটি রাতের বেলা মিসিং হয়ে যেত। ওখানে আরো ছাগল ছিল, কিন্তু সব ছাগল মিসিং হতো না। ঠিক যে ছাগলটি বাচ্চা দেওয়ার মতো সময় আসতো, ঠিক সেটি মিসিং হতো। তবে মিসিং হলেও একটা জিনিস কিন্তু মিসিং হতো না। ছাগলের পুরো দেহ মিসিং হয়ে গেলেও খামারের মধ্যে পড়ে থাকতো সেই ছাগলটি শুধু মাথা। এমন ভাবে একটা, দুইটা, এভাবে করতে করতে একের পর এক ওনার খামারের ছাগল কমতে থাকে। আর যেহেতু উনি কৃষিকাজের পাশাপাশি এই খামারের উপর নির্ভরশীল ছিলেন, এমন অবস্থাতে উনি খুব পেরেশানিতে পড়ে যান। সিরাজুল মিয়া রাতের বেলা তার 3 ছেলেকে পাহারা দিতে বলে। 3 ভাই গভীর রাতে একটা ভয়ানক দৃশ্য দেখতে পান। 3 জনই এটা দেখেন। তারা খেয়াল করেন তাদের খামারের আশেপাশে একটি বিশাল দেহী প্রাণী ঘুরে বেড়াচ্ছে। 4 পা বিশিষ্ট একটি প্রাণী, কিন্তু সেটি আসলে যে কি সেটি বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল দেহী, মাটি থেকে খামারের চাল অবধি উচ্চতা পর্যন্ত এরকম একটা প্রাণী। এরকম প্রাণী তারা আগে কখনো দেখেনি। এটা দেখে ওই 3 ভাই খুবই ভয় পান এবং ওই প্রাণীটিকে তাড়ানোর সাহসও কিন্তু করতে পারেনি, মানে এতটা ভয় পেয়েছিলেন। ওই প্রাণীটির চোখ দুটি জ্বলজ্বল করছিল এবং গড়গড় শব্দ করছিল। কিন্তু ওই প্রাণীটি যখন দেখে যে খামারের মধ্যে 3 জন মানুষ দাঁড়িয়ে আছে, সেই প্রাণীটি আর কাছে আসে না। প্রাণীটি অন্ধকারের মধ্যেই মিলিয়ে যায়। কিন্তু তারা আসলে বুঝতে পারে না ওই প্রাণীটি আসলে কি ছিল। পরের দিন সকালবেলা সিরাজুল মিয়া ছেলেদের মুখে সবকিছু শোনে। শোনার পর তারও কৌতূহল বেড়ে যায় যে আসলে এই জিনিসটা কি। তিনি গ্রামের অনেকের সাথে কথা বলেন। তারা বলেন, না তো, আমরা কখনো গ্রামে এই ধরনের কোনো প্রাণীর অস্তিত্ব আছে বলে জানি না। আর আশেপাশে তো জঙ্গলও নেই। এত বড় একটা প্রাণী যদি জঙ্গলেও থাকতো, কেউ না কেউ তো দেখতো, তাহলে প্রাণীটি কোথা থেকে এলো? সিরাজুল মিয়া ঠিক করেন আজ রাতে সে নিজেই পাহারা দেবে। তো ছেলেদেরকে সতর্ক থাকতে বলে সিরাজুল মিয়া এবং নিজেই পাহারা দিতে লেগে যায়। এমন ভাবে কিছুদিন পাহারা দেওয়ার পরে উনি কিন্তু কিচ্ছু দেখতে পায় না। এক পর্যায়ে নিরুপায় হয়ে হাল ছেড়ে দেন, যে মনে হয় ছেলে পেলে ভুল দেখেছে। হঠাৎ এক রাতে খামারের ভিতরে হুটোপুটি এবং ছাগলের আত্মচিৎকারের শব্দ ভেসে আসে। ঘুম ভেঙে যায় সিরাজুল মিয়ার। উনি দ্রুত টর্চ আর লাঠি নিয়ে ছুটে যান খামারে। গিয়ে দেখেন খামারের দরজা বাহির থেকে বন্ধ। উনি সাবধানে দরজা খুলে টর্চের আলো ফেলে দেখেন একটি বিশাল দেহী প্রাণী তার খামারের ভিতরে ঢুকে কয়েকটি ছাগল মেরে খেতে শুরু করেছে। এই প্রাণীটি কিভাবে ঢুকলো এত বড় শরীর নিয়ে? এটা তো অসম্ভব ব্যাপার। এটা দেখে সিরাজুল মিয়ার প্রচন্ড রাগ হয় এবং রাগে আবারও লাঠি দিয়ে যখন ওই প্রাণীটিকে আঘাত করার জন্য এগিয়ে আসে, সাথে সাথে ওই প্রাণীটি রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, কিরে, তোর সাহস তো কম না? তুই এর আগেও কিন্তু আমাকে আঘাত করেছিস, আমি তোকে কিচ্ছু বলিনি, শুধু তোর ছাগলগুলোর উপর প্রতিশোধ নিচ্ছি। যদি প্রাণে বাঁচতে চাস, নিজের পরিবারকে বাঁচাতে চাস, তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা। তুই কি এখনো চিনতে পারিসনি আমাকে যে আমি কে? এটা শুনে সিরাজুল মিয়া বুঝতে পারেন এটি হচ্ছে সেই শেয়ালটি, যে শেয়ালটিকে তিনি মাথায় আঘাত করেছিলেন এবং আরো অনেকগুলো আঘাত করে তাকে মৃত ভেবে ফেলে রেখে এসেছিলেন।
তিনি বুঝতে পারেন এটা কোনো আসলে মামুলি শেয়াল নয়, এটি ভয়ানক কোন একটা পিশাচ। এটা যখন তিনি বুঝতে পারেন আর ওই ভয়ানক প্রাণীটির কণ্ঠে কথা শুনে ফেলেন, তখন তিনি চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যান। তার চিৎকার শুনে তার বাড়ির লোকজন তাড়াতাড়ি চলে আসে, কারণ তিনি আগে থেকেই তার সন্তানদেরকে এবং তার স্ত্রীকে সতর্ক থাকতে বলেছিলেন যে ডাকাডাকি করলেই সাথে সাথে যেন চলে আসে। তারা এসে দেখেন সিরাজুল মিয়া খামারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ছাগলের আদা খাওয়া একটি দেহের অংশ বিশেষ আর তাজা রক্ত চারদিকে ছড়ানো ছিটানো। মনে হচ্ছে এইমাত্র কোনো প্রাণী এই ছাগলগুলিকে মেরে খেয়ে ফেলছিল। যাই হোক, সিরাজুল মিয়াকে বাসায় নিয়ে আসা হলে তার জ্ঞান ফেরানো হয়। তখন ওই খামারের মধ্যে কি ঘটনা ঘটেছিল এটি সকলকে খুলে বলেন। প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন এটি একটা পিশাচের কাজ। সিরাজুল মিয়া সকালবেলা দ্রুত একজন ভালো আলেমের সাথে যোগাযোগ করেন। তাকে যখন সব বিষয়টি খুলে বলেন যে এই ঘটনা, তার ছাগলগুলো এভাবে মেরে ফেলছে, অতি দ্রুত এটার একটা সমাধান করতে হবে। আলেম কিছু সময় নিয়ে জানান যে জিনটি এখানে এসে এই ছাগলগুলো খেয়ে যাচ্ছে সে খুবই শক্তিশালী। তার সাথে পেরে ওঠা বা শক্তি প্রয়োগ করে তাকে হারানো কোনোভাবেই ওই আলেমের পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, আল্লাহর কালাম এবং বুদ্ধি দিয়ে তাকে কিছুটা বোকা বানানো যেতে পারে। তবে তাতে যে কতটুকু কাজ হবে এটা নিশ্চিতভাবে বলা মুশকিল। আল্লাহ চাহেন তো কাজ হবে। ওই আলেম সিরাজুল মিয়াকে পরামর্শ দেন যে তুমি খুব দ্রুত খামারের ছাগলগুলো অল্প অল্প করে বিক্রি করে দাও, যেহেতু নিয়মিত ওই পিশাচটি আসে না, সে আরো কিছুদিন পরে আসবে। তুমি আরো কিছু ছাগল ওর খাবার জন্য রেখে দাও, কিন্তু এর মধ্য দিয়ে তুমি অল্প অল্প করে ছাগল বিক্রি করতে থাকো। ওই আলেম যে পরামর্শ দেন সত্যি তিনি সেটিই করেন। সব ছাগল একসাথে বিক্রি করেন না, কারণ আলেম এটাও বলেছিলেন যদি সব ছাগল একসাথে বিক্রি করে দাও তাহলে সব ছাগল খেতে না পারার যেই মনোকষ্ট থেকে ওই পিশাচটি তোমার পরিবারের উপর আক্রমণ করতে পারে। এই কারণে অল্প অল্প করে বিক্রি করা, হয়তোবা কিছু ছাগল মিসিং হবে, খেয়ে ফেলবে, কিন্তু সেটা তোমাকে মেনে নিতে হবে নিজেদের জীবন বাঁচানোর স্বার্থে। সত্যি তাই উনি প্রতিদিন 2-3টে করে ছাগল বিক্রি করতে থাকেন। এর মধ্যে 3-4 দিন পর পর একটা ছাগলের মাথা পাওয়া যেত। তিনি বুঝতে পারতেন ওই পিশাচটি এসে খেয়ে গেছে। ওই আলেম এও পরামর্শ দিয়েছিলেন একদম শেষ দিকে এসে 2টো ছাগল শুধু থাকবে, এই ছাগল দুটি তুমি আর বিক্রি করবা না, তুমি ওটি খামারেই রেখে দিবা। জিন যখন এসে দেখবে যে 2টি ছাগল রয়েছে, তখন সে মনে করবে যে একে একে সব ছাগল খাওয়া তার শেষ হয়ে গেছে। তখন সে এই 2টি ছাগল খেয়ে আর এখানে আসতে চাইবে না। জিনকে বোকা বানানো কি আসলে এত সহজ? কিন্তু প্রিয় লিসেনার্স, আসলে সৃষ্টির সেরা জীব মানুষ, মানুষের বুদ্ধি আসলে অনেক বেশি। সত্যি ওই দুষ্টু পিশাচ জিন এই কারসাজি ধরতে পারেনি। সে আসতো, দেখতো যে ছাগল আছে, খেয়ে চলে যেত। যখন ছাগল আস্তে আস্তে কমে গিয়েছে তখন সে মনে করেছে সবগুলো ছাগল সে খেয়েছে। লাস্টের 2টি খেয়ে সে চলে যায়, আর কখনো সে আসেনি। সে মনে করেছে যে তাকে আঘাত করার প্রতিশোধ সে এই সবগুলো ছাগল খেয়ে নিতে পেরেছে। তবে ওই আলেম এটিও বলে দিয়েছিল যে এরপরে তুমি কিন্তু আর কোনো ছাগল পেলো না, যদি আবার ছাগল পালো সে আবার আসবে, তার প্রতিশোধ নেওয়া শেষ হলে সে আর আসবে না। সিরাজুল মিয়া সেই কাজটি করেন এবং সত্যি ওই জিনটি আর কখনো আসেনি। এরপরে ওই আলেম কিছু নির্দিষ্ট রিচুয়াল করেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু তদবির করে সিরাজুল মিয়ার বাড়ি বন্ধ করে দেন। আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সিরাজুল মিয়া কিন্তু বেশ কিছুদিন ওই ভয়ানক পিশাচকে স্বপ্নে দেখেছিল। সে অস্পষ্টভাবে কিছু বলার চেষ্টা করত, কিন্তু সিরাজুল মিয়া সেটা বুঝতে পারত না। আস্তে আস্তে সেই স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যায়। এইভাবেই এই ঘটনার সমাপ্তি ঘটে।
এই কাহিনীটি 90-এর দশকে ঘটে যাওয়া সরফরাজের জীবনে এর কিয়দ অংশ ঘটেছে তার নিজের সাথে, এবং এটি ঘটেছিল বাংলাদেশের সীমান্তবর্তী কোন একটা জেলায়। সেখানে সরফরাজের খালুর বাড়ি ছিল এবং সরফরাজ গিয়েছিল তার খালুর বাড়িতে বেড়াতে সেই সময়। তো খালুর বাড়িতে বেড়াতে গিয়ে তার কাছে বেশ লাগছিল। তখন হালকা শীত পড়েছে এবং সীমান্তবর্তী জেলাগুলোতে শীত অনেক পড়ে, আপনারা জানেন সেখানে বেশ শীত পড়ে। এই শীতের শুরুতেই বেশ খানিকটা ঠান্ডা লাগছিল এবং সরফরাজ খুব এনজয় করছিল। তিনি লিখেছেন সেই সময় শীতে আমাদের দেশে আসলে গ্রামই থাকছিল তখন, কারণ গ্রামের মধ্যে তখন পর্যন্ত বিদ্যুতের আনাগোনা তেমন একটা হয়নি এবং সন্ধ্যা হলে পরে একটা অসাধারণ সুঘ্রাণ পাওয়া যেত, সকালের আরেকটা ঘ্রাণ পাওয়া যেত এবং বাতাসে খুব সুন্দর মোমো একটা ঘ্রাণ ভেসে আসতো। এবং দেখা যেত কিছু কিছু সবজি, শীতের সবজি তখন ওঠা শুরু করেছে এবং গ্রামে গেলে সেগুলো পাওয়া যেত খাওয়ার জন্য এবং তার কাছে খুবই খুবই মজা লাগতো। যাই হোক, সরফরাজ এরকম অসাধারণ কিছু বর্ণনা দিয়েছেন গ্রামের। এখন সেই ডিটেলসে না গিয়ে আমি কাহিনীতে চলে যাই। যাই হোক, সরফরাজ গিয়েছিল তার খালুর বাড়িতে, মানে খালার বাড়িতে কিন্তু না, যেখানে তার খালুদের বাড়ি আর কি, খালুর বাবার বাড়ি যেখানে, সেখানে গিয়েছিল বেড়াতে। তো তার খালার সাথে এবং বেশ এনজয় করছিল। তো যে কোনো একদিন সন্ধ্যায়, সেদিন সন্ধ্যা হয়ে যাবে আর কি, এরকম একটা অবস্থা, বিকালে। তো তারা হাঁটতে বেরিয়েছিল, সরফরাজ তার খালুর ভাইয়ের সাথে, খালুর ছোট ভাইয়ের সাথে হাঁটতে বেরিয়েছিল এবং তার কাছে বেশ লাগছিল পরিবেশটা। বিকেল গড়িয়ে গেছে, সূর্য ডুবুডুবু করছে, দেখা যাচ্ছে বিশাল প্রান্তর ক্ষেত, সেই ক্ষেতের ওই পাশে সূর্য ঢলে পড়েছে, লালচে একটা আভা ছড়িয়ে যাচ্ছে চারিপাশে ক্ষেতে এবং সেই আভা যেন ছড়িয়ে যাচ্ছে গ্রামের অন্যান্য ফসলের ক্ষেতে। শীত যেহেতু, দেখা যাচ্ছে যে কুয়াশা চারিপাশে ছেয়ে গেছে ক্ষেতগুলো, যেই পাশে সূর্যের আলো হালকা হয়ে পড়েছে সেই প্রান্তরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে দূরে। এমন একটা পর্যায়ে খালুর ভাই বলল যে, সরফরাজ, আমরা অনেক দূর চলে আসছি, সামনের নদী, আমরা আর যেতে পারবো না, এই রাস্তা ধরে অবশ্যই না। সরফরাজ বলছে, না না আঙ্কেল, আমি তো আরেকটু যে গেলে ওই দূরে নদীটা দেখতে চাচ্ছিলাম। বলে, না, তুমি নদী এখন ওরকম আর দেখতে পারবে না, শীতের দিন এমনি সূর্য নদীর মধ্যে এই সাইড দিয়ে দেখতে পারবে না, তুমি অনেক কুয়াশা পড়বে দিকে। তো তিনি খুব রিকোয়েস্ট করলেন, সরফরাজ খুব রিকোয়েস্ট করছিলেন যে, আঙ্কেল চলেন চলেন যাই। তো তার খালুর ভাই বললেন যে, না বাবা, এখন আর যেও না, আর এই রাস্তা দিয়ে আর যেতে পারবো না, তোমার খালু খুব রাগ করবে। তো বলো, কেন, এই রাস্তায় কি আছে? বলে, না না, যাওয়া যাবে না। তো সে খুব টানাটানি করলো। তার সাথে খালুর যে ভাই, তার বয়সের ডিফারেন্স যে খুব বেশি তা না, সে ইউনিভার্সিটিতে পড়ে। তো খুব টানাটানি করে আরেকটু সামনে সে গেল। তো যাওয়ার পরে সরফরাজ দেখলো দূরে নদী দেখা যাচ্ছে, নদীর তট দেখা যাচ্ছে এবং কুয়াশা ছেয়ে গেছে আসলেই পাশের ক্ষেতগুলো। এবং তার পাশে আরো আশ্চর্যজনক ভাবে এক জায়গায় দেখলো সে কিছু গাছ আছে, গাছের ফাঁক দিয়ে, গাছগুলো অনেকগুলো ন্যাড়া হয়ে গেছে এবং সেই ন্যাড়া গাছের মাঝখান দিয়ে একটা বেশ মানে পুরনো একটা ভাঙা একটা ঘর, ঠিক না, একটা বাড়ি হবে, দোতলা একটা চৌচালা একটা ঘরের অবয়ব দেখা যাচ্ছে এবং সেটার দেখে মনে হচ্ছে বেশ পুরনো এবং জায়গায় জায়গায় দেয়াল ধসে গেছে এবং বেশ পুরনো। এবং সরফরাজের যে খালু ছিল, খালুর ভাই, সে তখন কিন্তু অলরেডি অন্ধকার নেমে আসছে। সে তোকে বললো, চলো 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 সরফরাজ চলো। সে বললো, না 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 খালু, কি ব্যাপার, এখানে কি, এই ঘরটা কিসে? সে বললো, আরে তুমি চলো তো আমার সাথে। বলে, আর যাওয়া লাগবে না, এখানে তোমার খালু খুব রাগ করবে। সে তারপরে খুব রিকোয়েস্ট করলো, বলে, আসেন না আঙ্কেল, আসেন না, বলে তিনি হাত দিয়ে টানাটানি শুরু করলো। তো তার খালুর ভাই যেহেতু কাইন্ড অফ সমবয়সী, সে হাঁটা শুরু করলো, সে হেঁটে কাছাকাছি আসলো। বলে, সরফরাজ বললো, এটা কিসের ঘর? এইদিকে কিন্তু অন্ধকার নেমে আসছে। বলে যে, এইটার কাহিনী আছে বাবা, এখানে যাওয়া যাবে না, এটা ভূতের বাড়ি, এখানে যাওয়া যাবে না, নিষেধ। বলে, কিসের ভূতের বাড়ি? এখানে বলা যাবে না, এখানে ভয়ঙ্কর ভূত আছে, ভয়ঙ্কর একটা জিনিস আছে, এখানে যাওয়া যাবে না। সরফরাজের আগ্রহ আরো বেড়ে গেল। সে তার সেই আঙ্কেলকে টানাটানি শুরু করলো। আঙ্কেল দেখা গেলো এক পর্যায়ে যেতেই চাচ্ছেন না, তিনি বললেন যে, তুমি যেও না ওইখানে। সে তার আঙ্কেলকে বললো, তাহলে আপনি দাঁড়ান, বলে সে হেঁটে চলে গেল সে ঘরের কাছে। এর মধ্যে কিন্তু কুয়াশা অনেকটাই জমে গেছে, সূর্য ঢলে গেছে। তার আঙ্কেল তাকে পেছন থেকে ডাকছে যে, সরফরাজ চলে আসো, তো চলে আসো, তোমার আঙ্কেল রাগ করবে, অনেক চিৎকার করছে, মানে শুনছেই না। তো সরফরাজ চলে গেল সেই গাছের যে রেখেছিল, নেড়া গাছের যে একটা বিশাল লাইন, মানে এরকম রাখা, মানে পোতা আর কি, গাছ লাগানো, কিন্তু গাছের কিন্তু পাতা নেই, সেগুলো নেড়া হয়ে গেছে কোনো কারণে। তো সেখানে সে ঢুকে গেল, ঢুকে সেই গাছের দিয়ে সে সেই ঘরের যে আঙিনায়, সেখানে সে ঢুকলো এবং মনে হচ্ছে যে এটা একটা বাড়ির আঙিনা, মানে আছে না চৌচালা বাড়ি আছে না, একসাথে কয়েকটা ঘর, এরকম একটা জায়গা। এবং সে আঙিনায় ঢুকে সে ফিল করছে চারিপাশ থেকে কা 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 কাক ডাকছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, পাখির ডাকের চেয়ে কাকের ডাক বেশি, অসংখ্য কাক যেন ডাকছে এবং কেমন একটা জানি ফিল। এবং সে
ফিল করতে পারলো সূর্য চলে যাচ্ছে, অন্ধকার হচ্ছে এবং কুয়াশা ছেয়ে যাচ্ছে চারিপাশে। বাড়িটা ক্রমান্বয়ে মানে বাড়ির আকৃতিটা মনে হচ্ছে একটা অবকাঠামো অন্ধকারে ছেয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। মানে সে একটা ভয়ঙ্কর অবস্থা। এবং সরফরাজের কাছে মনে হলো যে সে আশ্চর্য কোথাও এসেছে এবং তার কাছে বেশ লাগছে, কারণ সে এই ভৌতিক ব্যাপারগুলো খুব পছন্দ করতো। ছোটবেলা থেকে অসংখ্য ভূতের গল্পের বই ইত্যাদি ইত্যাদি পড়তো, আর এগুলোর খুব সে ফ্যান ছিল। সে এইসব কাহিনী শুনতে খুব পছন্দ করতো। তো তার কাছে মনে হচ্ছে সে একটা রিয়েলিস্টিক জায়গায় আসছে, এবং সে দূর থেকে আবার শুনতে পেলো তার সেই খালু ডাকছে, খালুর ভাই আর কি, আঙ্কেল আর কি, সে ডাকছে। কিন্তু সে এটা আর কানেই তুলল না, সে আরো কাছিয়ে গেল ঘরটা। এবং সে যখন আরো কাছে আসলো তখন কিন্তু অন্ধকার বেশ হয়ে গেছে। সে বুঝতে পারছে অবকাঠামোটা, এবং সেই ফাঁকা যে জায়গাটা দেয়াল ধসে গেছে সেদিকে তার খুব আগ্রহ। তার কাছে মনে হচ্ছে অন্ধকার যেন ওখান থেকে উঁকি মারছে, এরকম একটা অবস্থা। তো সে একদম কাছে গেল ঘরটার কাছে আসতেই সে সোদা একটা গন্ধ পেলো, কেমন একটা পুরনো গন্ধ, সেরকম একটা বাসি সোদা জায়গা যদি আটকা থাকে যেরকম একটা গন্ধ, সেরকম একটা গন্ধ বেশ। এবং তার কাছে বেশ বেশ আগ্রহ লাগলো, এবং সে একই সাথে দেখতে পাচ্ছে কুয়াশা ক্রল করে করে সেই অন্ধকার দিয়ে ঢুকে যাচ্ছে সেই ঘরের ভেতরে। তো সে কাছে যে, তার কাছে কিন্তু কোনো বাতি নেই, লাইট নেই, কিচ্ছু নেই। সে জানেও না সে ফিরে যাবে কিভাবে। সে উকি দিল ঘরের ভেতরে, উকি দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, নিরেট অন্ধকার, আর তার সাথে সেই গন্ধটা আসছে তীব্রভাবে। তো সরফরাজ হঠাৎ করে ফিরে ঘুরে তাকালো, বললো যে থাক, আর এখানে কিছু দেখা যাচ্ছে না, চলে যাই। আবার তার মাঝে একটা চিন্তা হলো সাপ খবর থাকতে পারে, সাপকে খুব ভয় পেত সরফরাজ। সে যখন ফিরে পেছন দিকে তাকালো গাছগুলোর দিকে, তখন সে দেখতে পেল হালকা চাঁদ উঠেছে, এবং চাঁদটা মানে সূর্য ডুবে গেছে আর চাঁদ হালকা দেখা দিয়েছে। সেই যে ন্যাড়া গাছগুলোর মাথার দিকে চাঁদের অবয়ব দেখা যাচ্ছে হালকা, এবং চাঁদটা হলুদাভ আলো, মানে এই যে হলুদাভ আলোটা ছাড়ছে এই কারণে, হয়তো এই সন্ধ্যা হয়ে গেছে, ধুলি ধূসরিত জায়গা দিয়ে ধুলো উড়েছে অনেক, এই কারণে হয়তো হলুদাভ একটা বর্ণ ধারণ করছে চাঁদটা। এবং সে দূর থেকে দেখতে পাচ্ছে গাছগুলোর উপরে, এবং চাঁদের জন্য হালকা আলো আবার এই কুয়াশাগুলোকে ছেয়ে ফেলছে জায়গাটায়। আর একই সাথে এমন একটা অদ্ভুত আলো, কারণ সূর্যটা নেমে গেছে এই পাশে, মানে একটা অদ্ভুত আলো তৈরি হয়েছে জায়গাটাতে। এবং সে দেখছে যে কুয়াশাগুলো মনে হচ্ছে জ্বলছে। তো যাই হোক, সে ফিরে এটা দেখে তার কাছে মুগ্ধ হয়ে গেল। সে মনে করলো আসলে ভৌতিক বইয়ের যদি ইলাস্ট্রেশন আঁকতে হয় তাহলে এইটা দেখে কেউ আঁকুক। সরফরাজ এইভাবে ভাবছে। এরকম ভেবে সে হেঁটে বেরোতে গেল সেখান থেকে। যখন পাড়া দিবে, কারণ সামনের দিকে পাড়া দিবে, সে জানে তার আঙ্কেল ওখানে দাঁড়িয়ে আছে। এই সময় সে প্রচন্ড তীব্র ধূপের গন্ধ পেল। মনে হলো চারপাশ থেকে কেউ ধূপ জ্বেলে দিয়েছে, এইরকম একটা গন্ধ। সবাক হয়ে গেল যে এইখানে ধূপ আসবে কোত্থেকে, আশেপাশে কোনো হিন্দু বসতি থাকতে পারে, কিন্তু সেটা তো দেখে মনে হয়নি, শুধু এই একটা ঘরই দেখছি আমি এখানে, আশেপাশে কিন্তু নাই। এই সময় সে হঠাৎ করে পুরোপুরি জমে গেল, কারণ সে স্পর্শ পেল তার কাঁধের মধ্যে কেউ হাত রেখেছে, এবং একটা মানুষের হাত। সে বুঝতে পারলো হাতটা বেশ ঠান্ডা, এবং হাতের যে স্পর্শটা এটা কিন্তু কঠিন না, কোমল স্পর্শ এবং ঠান্ডা। সরফরাজের এক সেকেন্ডের জন্য সারা শরীর জমে গেল। সে কিছু চিন্তা করতে পারলো না। প্রতি মুহূর্তে সে একবার চিন্তা করলো এইখানে মানুষ থাকার কথা না। খুব মিলি সেকেন্ডের মধ্যে সে চিন্তা করে সে ছেড়ে একটা দৌড় দিল সেখান থেকে, মড়ি করে দৌড় দিল। এবং সে দৌড় দিয়েছে, মানে সে কিচ্ছু দেখছে না, আশেপাশের সেই গাছগাছালি সে ডালের সাথে বাড়ি খেয়েছে, এবং মোটাস করে ডাল ভেঙে গেছে একটা চিকন। সে দৌড়ে কোনো মতে আসলো, তার আঙ্কেল তাকে দেখে চিৎকার করলো, কি হয়েছে। সে বললো চলেন, আর কোনো কথা নেই বলে দৌড়াচ্ছে। তো তার আঙ্কেলও তার সাথে দৌড় দিল কিছু, আঙ্কেলও মনে হয় ভয় পেয়েছে। তো দৌড়াতে যতক্ষণ পর্যন্ত তাদের দম আছে তারা দৌড়ে চলে আসলো একটা জায়গায়। তখন সরফরাজ আর নিঃশ্বাস নিতে পারছে না, প্রচন্ড হাঁপাচ্ছে। এই অবস্থায় সে দাঁড়িয়ে পড়লো। তার আঙ্কেল বললো, কি হয়েছে, কি দেখছো তুমি? আহারে, তোমার কপাল তো ফুলে গেছে মনে হয়। আমার কপালে হাত রাখলেন, দেখলেন যে কপাল ফুলে গেছে, জায়গায় ছিলে গেছে, সেখান থেকে মানে হালকা রক্ত বেরোচ্ছে। তো তাকে নিয়ে তার আঙ্কেল চলে আসলেন বাসায় আসার পরে সরফরাজ কোনোই কথা বলছে না। সে তার আঙ্কেল তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে। সে ছটফট করা শুরু করলো। তো সরফরাজ আঙ্কেল চিন্তা করলো যে ব্যাপারটা বাসায় জানাতে হবে, না জানালে আসলে জিনিসটা ঠিক হচ্ছে না। তো তিনি যে বাসার মানুষদেরকে ডেকে আনলেন, সরফরাজের খালুকে আনলেন, খালাকে আনলেন। তারা এসে জিজ্ঞেস করলো, তার খালা পাশে বসলো, বাবা কি হয়েছে? তো সরফরাজ তখন বলল যে এইরকম ব্যাপার আমার সাথে ঘটছে একটু আগে, এবং এরকম একটা জিনিস আমার মনে হয়েছে আমার কাঁধে হাত রাখছে সেটা মানুষ। তো তার খালু তার সাথে জিনিসটাকে হালকা করার চেষ্টা করলো, আরে বলে ওগুলো কিছু না, ওইটা এমনি হয়তো কোনো মানুষ ছিল ওইখানে, কেউ হয়তো গেছে ওখানে কাঠ টুকাইতে,
এর জন্য তুমি সেটা দেখছো। আরে দূর, তুমি বাদ দাও তো, এইগুলা কিছু না, যাও শুয়ে পড়ো। তো সরফরাজ বললো, না আমি স্পষ্ট ধূপের ঘ্রাণ পাইছি। সে বলে কি, আরে কিছু না, কিসের ওখানে, ওখানে এমনি ভুট্টুতের কথা মানুষ বলে, কিছু না, ঘুমাও তুমি। তার খালু তাকে এগুলো বলে শান্ত করার চেষ্টা করে তিনি চলে গেলেন রুম থেকে। তার খালা অনেকক্ষণ বসে থাকে, দোয়া দুরুদ করে ফু দিয়ে দিলেন। আর সরফরাজ মোটামুটি সে বুঝতে পারলো যে তার শরীরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো সে আর কোনো কথা না বলে চুপ করে থাকলো। তো রাতের বেলা তার খালুর যে ভাই আসছেন, তিনি তাকে এসে বললো যে, আঙ্কেল আপনি সত্যি কথা বলেন তো, এখানে ঘটনাটা কি? তো খালুর ভাই তার কপালে একটু হাত রাখলো, দেখলো তার জ্বর আসছে, বললো যে তোমার কিন্তু জ্বর আসছে। ওখানে ঘটনা আসলে কি, ঘটনাটা হচ্ছে ওইখানে আসলে ওই একটা মানুষ বলে আর কি, আমি শিওর না, আমি নিজে কখনো দেখিনি, মানুষ বলে যে ওই জায়গায় একটা পিশাচ আছে বা পেতনি আছে, বা পেতনি বা তোমরা যাই বলো ডাইনি আছে। সে নাকি মানুষ দেখলে অনেক উল্টাপাল্টা করে, এবং গ্রামের মানুষরা ওই জায়গায় যায় না। ওই রাস্তা দিয়ে কিন্তু কেউ নদীও পার হয় না ওদিকে, ওদিকে ওইদিকে কোনো ঘাটও নাই। তোমাকে আমি আগেই যেতে না করছিলাম, কারণ ওখানে আসলে ওই ঘাটও নাই, ওই জায়গাটা মোটামুটি বন্ধ ছিল, আমাদের অনেক আগের থেকে এটা বন্ধ করা। তো তিনি সরফরাজ অনেকবার জিজ্ঞেস করে, তারপরে তার খালু ভাই বলে এতটুকুই, ওখানে একটা পেতনি ছিল, মানুষ ভয় পেত। অনেকে বলতো যে ওই পেতনি বা ডাইনি যাই বলো বা তোমরা যাই বলো, অনেকে শাকচুন্নি বলে, অনেকে চুড়েল বলে। তো সে মানুষ খেয়ে ফেলতো, এবং এই কারণে ওই জায়গাটা অনেক আগের থেকে আমাদের গ্রামের অনেক সেই প্রথম থেকে এখানে জায়গাটা বন্ধ করা। তো যাই হোক, তোমার আর জানার দরকার নেই, ওই জায়গাটা এমনি, আর কিছু না। তুমি হয়তো এই যে আমাকে ভাইজান বললো না তোমাকে যে এমনি ভয় পেয়েছো তুমি, কিছু না। তাই বলে তিনি বলেন, তোমার জ্বর আসছে, তোমাকে আমি ট্যাবলেট এনে দিই। তো তিনি ওষুধ এনে দিয়ে গেলেন তাকে, সরফরাজকে। তিনি সেই ট্যাবলেট দিয়ে গেলেন, জ্বরের ওষুধ দিয়ে বলেন তুমি ঘুমাও। তো সরফরাজ চুপচাপ শুয়ে থাকলো। রাত গভীর হয়েছে, সে ঘুমাইছে। তো ঘুমের মাঝে সে যখন নাকি প্রায় তার ঘুম অচেতন অবস্থা, এর মাঝে তার কাছে কেন জানি মনে হলো যে তার যে ঘরেতে শুয়ে আছে তার আশপাশ দিয়ে চলাফেরা করছে। মানে তার যে সে ঘরটা ঘুমাইছিল সেটা ছিল টিনের ঘর। তার কাছে মনে হচ্ছিল যে টিনের ঘরের চারপাশ দিয়ে কিছু একটা মুভ করতেছে, বা কেউ একজন হেঁটে যাচ্ছে, কিন্তু সেখানে হাঁটার কথা না, কারণ সে যেখানে ঘুমাইছে সেটা মানে সেই ঘরটার ভিত, মানে ডেউ যেটা, সেটা প্রায় 2 হাতের মতো উঁচু। এবং তার মানে 2 হাতের মতো যদি উঁচু হয়, একজন মানুষকে যদি নিচে দিয়ে হাঁটতে হয়, সে যেখান থেকে সাউন্ডটা পাচ্ছে মোটামুটি তার কাছে মনে হচ্ছে যে তার যে মাথার কাছে যে জানালা আছে, তার মানে ঠিক বিছানা মাঝামাঝি বরাবর, সেই বরাবর সে মাথা কারো কেউ হেঁটে যাচ্ছে, এবং সে মাঝে মাঝে শব্দ শুনছে, মনে 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 হচ্ছে যে টিনের যে দেয়াল সেখানে চাপ দিচ্ছে। এবং সে যদি ঘরটা এমন হতো যে ঘরটার সামনে কোনো বারান্দা নেই, বুঝতে পারতো চারপাশ দিয়ে মুভ করছে, ঘুরছে কেউ। কিন্তু ঘরের সামনে কিন্তু আবার বারান্দা আছে, কিন্তু মনে হচ্ছে এই পাশ থেকে বারান্দা ভেদ করে করে আসছে এবং তার ঘরটাকে সার্কেল করছে। সে এরকম মানে বেশ মানে সরফরাজ খুব ভয় পেল, এবং দেখা যাচ্ছে যে শেষ রাতের দিকে সে খুব আজব ভাবে আবার সেই ধূপ এবং তার সাথে একটা ফুলের মিশ্রিত গন্ধ পেল, একটা মানে কেমন জানি একটা ঘ্রাণ। তো সরফরাজ কিন্তু বেশ বেশ ভয় পেয়েছে, এবং সে তখন বিড়বিড় করে যতটুকু দোয়া দুরুদ জানতো পড়া শুরু করলো, এবং পড়তে পড়তে একসময় সে ঘুমিয়ে গেল, আর কিছু তার খেয়াল নাই, সে ঘুমিয়ে গেছে সরফরাজ। তো পরদিন সরফরাজ যেটা করে, তার শরীরে তখন বেশ জ্বর আছে, এবং তাকে তখন তার কাজিন খালাতো বোন দেখতে আসছে, এবং তার নাম ছিল নিশি। সেও এসে, এটাও ছদ্মনাম সে লিখেছে, এটাও ছদ্মনাম। সে নিশি এসে বসে বসে বললো যে কি অবস্থা তোমার, এই অবস্থা কেন, তুমি কি অবস্থা? তো সরফরাজ নিশিকে বললো যে আমি কালকে গেছিলাম, এরকম এরকম কাহিনী, তুই আমাকে বল আসলে কি হয়েছিল। তো নিশি বলে কিচ্ছু না এখানে, কিন্তু ধুর, তুই বলে না, তুই এখানকার কাহিনীটা আমার বল তো, কি ব্যাপার, তুই নিশ্চয়ই জানিস এই কাহিনী। তো নিশি তাকে বলবে না। তো সরফরাজ নিশির হাত ধরে বললো তুই বল, ধরে চাপ দিলে বল বল, আমি হাত মুছড়াই দিব তোরে। তো তখন নিশি বলা শুরু করলো তাকে যে আসলে কি জানো, ওই যে এই গ্রামটা, আমার দাদার যে গ্রাম, এই জায়গাটা আসলে এই জায়গার এই অংশটাতে আসলে যারা বংশ বিস্তার করছিল প্রথম এসে, সে ছিল একজন রাজার আস্তাবলের লোক। সে ছিল যে মোটামুটি সেইখানে এসে মূল বসতি স্থাপন করছিল। তো সেটা নিয়ে একটা বিশাল কাহিনী আছে। তো বলে সরফরাজ বলে তুই আমার কাহিনীটা বল, কি কাহিনী? বলে কাহিনী শুনলে তো তুই ভয় পাবি, তোর তো মনে হয় যে তুই অন্য কিছু মানে দেখছিস, তোর কাছে মনে হয়। বলে কি না না না, তুই আমাকে বল যে কি হয়েছিল। তো বলে যে আসলে সেই যে এখানে ওই গ্রামের ওই প্রান্তে আর কি, নদীর থেকে আরো ওই সাইডে কর্নারে, সেখানে একজন হিন্দু রাজা বাস করতেন। তার বেশ বিশাল প্রতিপত্তি ছিল, রাজপ্রাসাদ ছিল, এবং তার ওইখানে মানে এই গ্রাম ছাড়াই কিন্তু আরো ওই পাশে। তো সেখানে তিনি বেশ
প্রতিপত্তি নিয়ে বাস করতেন এবং তার অঢেল ধন সম্পদ ছিল। এবং তখনকার সময় কেবল মানে যে ব্রিটিশদের আনাগোনা শুরু হয়েছে এরকম একটা অবস্থা। তো রাজার যেহেতু অনেক প্রতিপত্তি ছিল, রাজা এক সময় চলে যায় হচ্ছে ওই পাশে ভারত, তখন তো একই অঞ্চল আর কি, তো ভারতের একটা অংশে যায়, তিনি বেড়াতে বেরোন রাজা। তো বেড়াতে যেতে যেতে তিনি ভারতের যে এখনকার যে এখন গোয়া, যে ওই অঞ্চলে তিনি যান এবং সেখানে যে তিনি ঘোরাফেরা করেন, বেড়ান। রাজার বেড়ানোর শখ ছিল। তো সেখান থেকে তিনি কোনো এক ভাবে তার এক নর্তকীর সাথে পরিচয়, এবং সেই নর্তকী ছিল পর্তুগিজ বংশভূত আর কি, তার মানে ব্লাড লাইন ছিল পর্তুগিজ। এবং মানে দেখে মনে হয় আর কি যেটা, কারণ সে বিদেশিদের মতো দেখতে অনেকটা ছিল। তাকে রাজা নিয়ে আসেন তাদের এখানে। তো রাজা নিয়ে আসেন রাজাকে। তো আসলে রাজাতে এসে তাকে বিয়ে করতে পারেন না, তাকে মানে যেহেতু সে একজন নর্তকী, তো রাজার রাজবাড়িতেও তার জায়গা হবে না সেখানে। তো তাকে যেটা করা হয়, তাকে এই যে নদীর কাছে এখানে একটা বাসা করে দেওয়া হয়, সেখানে সে থাকে এবং তার থাকার ব্যবস্থা করে দেওয়া হয় সবকিছু। এবং সেই নর্তকী সেখানে থাকতো এবং রাজার রাজপ্রাসাদে যে সে মাঝে মাঝে সেই নাচ গান সেগুলো করতো সেখানে, সেখানকার যে জলসা ঘর ছিল সেখানে। তো রাজার বিভিন্ন গেস্ট আসতো। রাজা এই নর্তকীকে কখনোই সে গেস্টদের সামনে তিনি আনেন নাই, তিনি এমনি তার এখানে নাচ গান হতো, এই করতো। এবং রাজা একদিন তার এখানে একজন বিলেতি একজন সাহেব আসেন, যিনি সেই সময়কার যারা কুঠিতে থাকতেন আর কি, সেরকম মানে সেই সময়কার যে কোম্পানি ছিল সেই কোম্পানির একজন সাহেব আসেন এখানে। তো আসলে পরে তো রাজা তখন ঘোড়া পাঠান, ঘোড়ার গাড়ি সেই নর্তকী নিয়ে যেতে। তো রাতের বেলা নর্তকীকে নিয়ে যাওয়া হলো সেখানে, এবং সেখানে গিয়ে সেই জলসা ঘরে সেই নর্তকী সেখানে নাচলো আর কি। তো নাচ গান হওয়ার পরে রাজা বেশ আনন্দ ছিলেন, সেই তার সাথে যে সাহেব ছিলেন তিনিও বেশ আনন্দ ছিলেন। তারা বেশ সময় কাটালেন, গল্প করলেন, এবং নর্তকীও তাদের সাথে বেশ গল্পগুজব করলেন, কারণ নর্তকী বেশ শহুরে অংশের মানুষ, এই জায়গাটা একদমই গ্রাম। তো যাই হোক, এক সময় সেই সাহেব চলে গেলেন তার বাড়িতে এবং সবাই ফিরে আসলো। তো পরদিন খবর মিলল যে সাহেব রাতের বেলা মারা গেছেন। রাজার কাছে খবর আসলো সাহেব রাতের বেলা মারা গেছেন, তার কামরাতেই মারা গেছেন, সাহেবের কামরাতেই, তিনি যেই ফোর্টে বা যেখানে থাকতেন তারা। এবং সেই আশ্চর্যজনক ভাবে সাহেবের শরীরের বিভিন্ন অংশ ছিল খাওয়া, মানে মনে হলো যে কোনো হিংস্র পশু খেয়ে নিয়েছে, এবং বেশ বিভৎস ব্যাপার ছিল। এবং তখনকার সময় সেটা নিয়ে তাদের তাদের যে সেই ইংরেজদের যে জায়গা ছিল, যে কুঠি ছিল, সেখানে বিভিন্ন আলোচনা হলো, কিভাবে হলো, বিভিন্ন তদন্ত তারা করলো, কিন্তু তারা আসলে কিছুই পেল না। কোনো মনে হচ্ছে কোন হিংস্র পশু আক্রমণ করে মেরে ফেলছেন সাহেবকে ওখানে, এবং সাহেব মারা গেছেন তার ঘরে, সুতরাং এটা নিয়ে আর কিছু বলার নেই। তো রাজার কাছে বেশ অড লাগলো, কারণ সাহেবের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, কারণ তার প্রাসাদে আসছেন, আতিথেয়তা গ্রহণ করছেন, এবং সাহেবের সাথে তিনি প্রায় গল্পগুজব করতেন। তো রাজা চিন্তায় পড়লেন যে সাহেব কিভাবে মারা গেল, তার মাথার মধ্যে এটা কাজ করতে থাকলো। তো যাই হোক, এরকম সময় রাজার প্রাসাদের অনেক মানুষ ভয় পাওয়া শুরু করলো, কারণ তারা নাকি প্রায় দেখতেন যে প্রাসাদের আশপাশ দিয়ে কোনো একটা আলখেল্লা পরিহিত কোন একটা মূর্তি ভেসে বেড়ায় বাতাসে, এবং বেশ ভয় পায় মানুষ সেটা দেখে, যে রাজার প্রাসাদের আশপাশ দিয়ে ভেসে বেড়ায়। তো এটা নিয়ে রানী খুব তোড়জোড় শুরু করলেন যে এরকম কথা শোনা যাচ্ছে, এরকম ভয়ের ব্যাপার স্যাপার হচ্ছে, এটা তো আসলে ঠিক না, এটা কেন হচ্ছে, সবাইকে বললেন তদন্ত করতে। তো কেউই এই ব্যাপারে আসলেই না, এবং একটা একটা ভৌতিক ব্যাপার তৈরি হয়ে গেল সে রাজপ্রাসাদ জুড়ে। মানুষজন অনেকেই ভয় পাওয়া শুরু করলেন যে এখানে ভূত আছে বা প্রেত আছে এরকম, কিন্তু কেন হচ্ছে এটা অতীতে তো এরকম দেখা যায়নি। তো রাজা এই জন্য তিনি বিভিন্ন রকমের মানুষের সাথে কথা বললেন। রাজার দরবারে যিনি তখনকার ধর্ম ছিলেন আর কি, রাজা উপদেষ্টা, তিনি বললেন যে এখানে আপনার পুজো দেন, পুজো দিলে ঠিক হয়ে যাবে। এবং রানীর সাথে এটা নিয়ে ডিসকাস করেন। রানী খুবই খুশিতে রানী সেখানে তিনি পুজো দেন এবং খুব আয়োজন করে পুজো দেন। এবং তিনি সেই সময়কার যে তিনি তার ধর্মগুলো ছিলেন, রানীর একান্ত বিশ্বস্ত ছিলেন, তিনি ব্যবস্থা করে দেন রাজপ্রাসাদের বিভিন্ন জায়গায় জানি ওই কোনো কিছু না আসতে পারে এরকম পুজো করে, সেই পুজোর জিনিসপত্র দিয়ে সে ওই জায়গাটা বন্ধ করে দেন, এরকম একটা কাজ করেন আর কি, আটকে দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনা ঘটার পর দিন দেখা যাচ্ছে যে পুরো প্রাসাদ জুড়ে খুব হই হুল্লোড় হলো। হঠাৎ সকালবেলা রাজা
ছুটে আসলেন। রাজা থাকতেন কিন্তু আলাদা, রাজার আলাদা কামরা ছিল, রানীর আলাদা কামরা ছিল, মানে তাদের আলাদা আলাদা ব্যবস্থা ছিল, রাজা নিজের মতো থাকতেন আর কি। রাজা এই হৈ হুল্লোড় শুনে চলে আসলেন, এসে শুনলেন যে রানীকে মৃত পাওয়া গেছে তার রুমে। রাজা তো প্রচন্ড রকমের মানে মানে আহত হলেন এবং তিনি হলেন, তার খুব প্রিয় ছিলেন রানী। তিনি চলে গেলেন রানীর কামরায়, গিয়ে দেখলেন যে খুবই বিভৎস অবস্থা। রানীকে মনে হলো কোনো হিংস্র পশু খেয়ে গেছে অনেক অংশ, এরকম একটা অবস্থা। রাজা প্রচন্ড রকমের ভয় পেলেন। কারণ রানীর যে কামরা সেটা খুব সুরক্ষিত ছিল এবং রানীর সেই কামরার ভেতরে যে সামনে যারা সিকিউরিটিতে ছিলেন, যারা নাকি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, যারা রানীর নিরাপত্তা দায়িত্বে, তাদেরকে বহিষ্কার করা হলো, তাদেরকে শাস্তি দেওয়া হলো। পুরো মূল ফটকের সামনে যারা ছিলেন তাদেরকে শাস্তি দেওয়া হলো, কিন্তু আসলে কোনোই ক্লু পাওয়া গেল না। কিন্তু কারণ তারা সবাই বিশ্বস্ত ছিল এত বছর, কি বা কিভাবে এটা হলো, রাজার কাছে খুবই ভয় লাগলো। তো তখন এই ঘটনা যখন ঘটছে, তখন রাজপ্রাসাদে রাজার যে আস্তাবলের যে ছিল, আস্তাবলের যে রক্ষক ছিল, সেই লোকটার নাম ছিল হচ্ছে, সে আবার ছিল হচ্ছে নারায়ণগঞ্জ এলাকার একজন মানুষ, তার নাম ছিল আমজাদ। তো আমজাদ এগুলো যখন শুনেছে এবং সে কিন্তু মোটামুটি সে একটা যুবক, তখন একদম যুবক তরুণ, সে খুব কেয়ারফুলি এবং খুব সাহসী ছিল। আমজাদ তখন খুব এইভাবে এগুলো মানে পর্যবেক্ষণ করা শুরু করলো এবং আমজাদ নিজে সবসময় সতর্ক থাকতে, এবং আমজাদের সতর্ক থাকার কারণ, যেদিন রানী মারা যায় আমজাদ শুনেছে হঠাৎ করে তার মনে হয়েছিল তার যে ঘোড়ার আস্তাবল, সে ঘোড়ার আস্তাবলেই থাকতো, তার কাছে মনে হয়েছে তার আস্তাবলে ঘোড়াগুলো হঠাৎ করে অস্থির হয়ে গেছে এবং হঠাৎ করে পা ঠুকছে এবং প্রচন্ড জোরে ঢাকা শুরু করেছিল। এবং সে তাড়াতাড়ি অস্থির হওয়া ঘোড়াগুলোকে যে পিঠে হাত দেয় এবং বোঝানোর চেষ্টা করে, এবং তার কাছে তখন মনে হয়েছিল তার আস্তাবলের পাশগুলো ছিল বেড়া দিয়ে তৈরি, মানে কাঠের বেটার দিয়ে তৈরি আর কি, কাঠের দেয়াল দিয়ে তৈরি। তার মনে হয়েছিল তার কাঠের দেয়ালে পাশ দিয়ে সরসর করে কিছু গেছে। তা আমজাদের কাছে একবার মনে হয়েছিল কোনো বাঘ কি এসছে কিনা, সে এই ভয়টা পেয়েছিল। কিন্তু আমজাদের সেই ঘোড়ার আস্তাবলটা ছিল কিন্তু প্রাসাদের পেছন দিকে, এবং সে সরসর করে যাওয়ার শব্দ পেয়েছে, আসার শব্দ পেয়েছে। কিন্তু আমজাদ কখনোই চিন্তা করতে পারে না রাজপ্রাসাদের উপরে রাজপ্রাসাদের ব্যাপারটা এরকম ছিল, রাজার যে দুই রানী ছিল, সেই দুই রানীর মধ্যে একজন আসলে রাজার মূল রানী, যিনি এখন ছিলেন, আর রাজার একজন মানে ওই সময় আরেকটা রানী ছিল, সেই রানীটা আসলে পরবর্তীতে রাজা নিয়ে এসেছিলেন, এবং সেটা ছিল রাজার আরেক পাশের কামরা। রাজা থাকতেন নিজে মাঝখানে। প্রাসাদের দুই পাশের দুই কামরা দুই রানী থাকতেন, এবং রাজা কিভাবে রাজার যে রানীর যে কামরা এত উপরে, মাথায় মাঝে মাঝে এইভাবে চিন্তা আসলো যে কিভাবে এত উপরে এখানে কোন হিংস্র পশু লাফিয়ে উঠতে পারে, এটা কখনোই সম্ভব না। আমজাদ তখন থেকেই খুব কেয়ারফুল হয়ে যায় এবং সে দেখার চেষ্টা করে, প্রতি রাতে সে জাগনা থাকে, সজাগ থাকে। এবং রাজা কিন্তু বেশ ভীত হয়ে যায় সময়, সে যে তার যে আরেকজন রানী ছিল তার সেখানে সে পহরা অনেক বাড়িয়ে দেয়, রাজা অনেক বাড়িয়ে দেয়, এবং সে মোটামুটি তার যে অন্যান্য কার্যক্রমও কমিয়ে দেয়। সে নিজে এসে যে তার ওখানে বিচার কার্য করতেন, কথা বলতেন, সেগুলোও কমিয়ে দেয়, এবং রাজা চুপচাপ সে তার রুমের মধ্যে থাকে বেশি এবং মানুষকে দেখা দেয় না। তো আমজাদ একবার চিন্তা করেছিলেন রাজাকে তিনি বলবেন যে এরকম এরকম কাহিনী সে শুনেছে যে যেদিন রানী মারা গেছে। কিন্তু আমজাদ পরে চিন্তা করলেন যে তাকেই বোকা বলবে বা পাগল বলবে, বা তাকে আবার উল্টাপাল্টা শাস্তি দেয় কিনা কে জানে, কারণ তখনকার সময় উদ্ভট ভাবে মানুষকে শাস্তি দেওয়া হতো কোনো কারণ ছাড়া। আমজাদ এই ভয় আবার কারণ ছিল, সে আবার ছিল এখানে এই তার যে পুরো এই রাজপ্রাসাদের মধ্যে সে একমাত্র ছিল অন্য ধর্মের মানুষ, আর তাকে আবার যদি অনেকেই আবার সেই দিক দিয়ে তাকে ওই করতো আর কি, মানে পয়েন্ট আউট করতো সবকিছুতে, তার উপরে দোষ ফেলানোর চেষ্টা করতো। তো আমজাদ এই কারণে ভয়ে আরো কিছু সে তখন বলেনি। তো আমজাদের মাথার মধ্যে একটা কিউরিয়াসিটি ছিল যে কি হচ্ছে। তো আমজাদ প্রায় চোখ রাখতো, তার সেই ঘুম তার কমে গেল, সে দেখতো যে ঘটনা কি ঘটছে। তো একদিন হঠাৎ করে আমজাদের সাথে কিন্তু আমজাদের যেমন ঘোড়শালাটা এই পাশে, আমজাদের ঠিক অপোজিটে ওইখানে আরেকটা বড় হাতিশালা আছে, সেখানে রাজার অনেকগুলো হাতি থাকে এবং সে হাতিগুলো দেখাশোনা করতো রাজস্থানের এক লোক। এবং আমজাদ একদিন রাতে হঠাৎ করে শোনে যে সেই হাতিশালাতে প্রচন্ড রকমের হাতির ডাক উঠেছে, মানে হাতি ডাকছে রাতের বেলা, এত জোরে বৃহৎ হাতি ডাকছে, এবং মানে হাতির ডাক কিন্তু ভয়ঙ্কর রাতের বেলা, এবং বেশ শব্দ হচ্ছে এটাতে হাতির ডাকে।
তো তার কাছে বেশ বেশ মানে অবাক লাগলো যে ঘটনাটা কি। আমজাদ তখন তার একটা তলোয়ার ছিল ছোট, সে তলোয়ারটা নিয়ে আস্তে করে সে বের হয় তার ঘর থেকে। সে জানে যদিও তার এটা খুবই রিস্কি, তার যে এই বেরোনোটা রাতের বেলা গভীর রাতে বেরোনোটা খুবই একটা বিপজ্জনক ব্যাপার, তারপর সে তরবারিটা নিয়ে বের হয় আস্তে করে। বের হয়ে সে আস্তে আস্তে তার সেই যে ঘোড়শালা বা তার যেই তার আস্তাবলের পেছন দিয়ে সে আস্তে আস্তে যায়। সে এগিয়ে যেতে থাকে সে হাতির যে রাখার জায়গা সেইখানে। সেখানে সে গিয়ে দেখে তখনও হাতি অস্থির, এবং সে বুঝতে পারছে সেই ইসের গলা শুনতে পাচ্ছে, সেখানকার যে রাজস্থানের যে ব্যক্তি যে হাতির দেখাশোনা করতেন তার কণ্ঠ শুনতে পাচ্ছেন। সে তাদের ওখানকার ভাষায় বলছে হাতিকে শান্ত হতে, এবং সে তখন আমজাদ আস্তে আস্তে কাছিয়ে যায়, যে সে সেই হাতিশালার সেই মূল দরজার মধ্যে সে আস্তে আস্তে যে নক করে, ওখানে একটা কাঠের দরজা ছিল ছোট, তো সেখানে বলে ভয়ের তো গলায় সে রাজস্থানের লোক বলে কে, তখন সে বলে আমি আমজাদ, আমজাদ এখান থেকে আমি, তখন বলে যে আসো আসো ভিতরে আসো, কি বলে যে এইখানে কি জানি একটা মানে হয়ে আমার হাতিগুলো অস্থির হয়ে গেল, এবং হাতি তো জানো এরা এত সহজ না, এরা মনে হয় ভেঙে চলে সব বের হয়ে যাবে এরকম একটা অবস্থা। মানে তারা মানে বেশ পাগলামি করতেছে, মাথা নাড়তেছে এখানে, এবং মানে একই সাথে ওই সময় বেশ খানিকটা বাতাসও বইছে, মানে বেশ একটু এলোমেলো বাতাস বইছে। আমজাদ বলল দেখো এরকম ব্যাপার কিন্তু আমার এখানে হয়েছিল যখন রানী মারা গেছিল, তখন এরকম হয়েছিল। তো তখন বলে এখানে কি শের আছে নাকি, শের আইছে নাকি, বলে যে না, শের আসলেও তো হাতি হয়তো বিরক্ত হবে এরকম হবে, বাট আজকে হাতিদের আচরণ অন্যরকম। আর সেই বলে যে আমি শেরের আনাগোনার ব্যাপার জানি, শের এসে হাতিকে বিরক্ত করে না, শের এসে হয়তো তোমার ঘোড়ার ওখানে যেতে পারে, বা শের এসে এখানে যে রাজার যে গরু রাস্তাবল আছে সেখানে যেতে পারে, এইখানে আসবে না এইভাবে, হাতিকে বিরক্ত করার জন্য শের আসে না। তো যাই হোক, এরকম কথা বলে তারা যখন কথা বলতেছে, তো কথা বলার পর তখন আমজাদ বলে যে আমি একটু দেখি কি ঘটতেছে, কারণ অতীতে এরকম যখন হয়েছে তখনই প্রবলেম হয়েছে। বলে আমজাদ সেই বলে তুমি কি আমার সাথে আসবা, তো হাতি চালার লোকটা ভয় পেয়েছে, সে বলে না আমি আসবো না। আমজাদ হেঁটে হেঁটে আস্তে আস্তে যায়, হেঁটে বেরিয়ে সে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে সে তার মূল নজর হচ্ছে রাজপ্রাসাদের উপর দিকটা, যে ওখানে কোনো অকারেন্স হচ্ছে নাকি। তো সে উপর দিক তাকায় তাকাতে হঠাৎ সে খেয়াল করে যে মনে হয় একটা বাদুড়ের মতো কিছু একটা ঝুলে আছে ঠিক রাজার যেই কামরাটা একদম উপরের দিকে, সে কামরার কাছে ঝুলে আছে, এবং সেখান থেকে আলখাল্লার মতো ঝুলছে একটা বড় এরকম চাদরের মতো। অন্ধকারে হালকা চাঁদ উঠছে, চাঁদের আলোতে সে দেখতে পাচ্ছে কিছু একটা ঝুলছে। তো সে পুরোই বুঝতে পারে এত বড় কোনো বাদুড় বা নিশাচর পাখি এত দূর উপর উঠবে না। তো সে বুঝতে পারে এটা কোনো আততায়ীর কাজ, হয়তো রাজাকে মারতে আসছে। তো সে আবার রাজাকে খুব পছন্দ করতো, আমজাদ খুব পছন্দ করতো রাজাকে, রাজার সাথে তার খুব ভালো, রাজা তাকে খুব আদর করতেন, রাজাও তাকে খুব আদর করতেন। আমজাদ এক দৌড়ে আর কিছু না দেখে, এখান থেকে সে আর চিৎকার করে না, সে জানে এখান থেকে চিৎকার করে লাভ হবে না, সে চলে যায় দৌড়ে প্রাসাদের ওখানে। প্রাসাদে যে সে ঢোকা শুরু করে ভেতরে। আমজাদের অনেকটাই ক্লিয়ারেন্স ছিল, অনেকেই তাকে চিনত, এবং আমজাদ তরবারি সাথে নিয়ে যখন ঢুকতেছে তখন অনেকেই ভাবে কি ব্যাপার। রাজার মূল কামরার কাছে যখন সে চলে আসে তখন সে দেখে রাজার যে যারা নাকি সেখানকার দেহরক্ষী সবাই ঘুরে দাঁড়াইছে তাকে দেখে। সেখানে মশাল জ্বলছিল ভিতরে, সেই করিডোরের ভিতরে সবাই ঘুরে দাঁড়াইছে, এবং তারা সবাই রুদ্রমূর্তি। কি ব্যাপার? সে সবাইকে শুধু মুখের কাছে আঙুল নিয়ে বলে কোনো শব্দ করতে নিষেধ করে, চুপচাপ করে বলে যে মানে তাদেরকে ইশারা দেয় সামনে আসো। তো রাজার তার সাথে দুইজন করে খাস যে দুইজন দেহরক্ষী তারা শুদ্ধ রাজার মূল দরজার কাছে চলে আসে। আসার পরে তারা আস্তে করে সে ইশারা করে যে দরজা চাপ দাও, সে তাদেরকে ফিস করে বলে কিছু একটা হচ্ছে রাজার রুমের ভিতরে বাইরে। তো তারা ওখান থেকেই একটা ছোটফুটি শব্দ শুনতে পায়, কেমন যেন ধরপড় টাইপের একটা শব্দ, মানে নাড়াচাড়া করলে বা হুটোপুটি করলে যেরকম, এবং অস্পষ্ট গলার আওয়াজ, তো কেমন জানি খ্যাস। তো তারা আস্তেই করে দরজাটা ফাঁক করে দেখে রাজার ঘরে একটা পিদিম জ্বলছিল, সে পিদিমের হালকা আলো, সেই আলোতে তারা দেখে একটা নারী মূর্তি রাজা শুয়ে আছেন, রাজাকে ঠেসে ধরে রাখছে মনে হচ্ছে বিছানার সাথে, এবং সে নারী মূর্তি বেশ লম্বা, এবং তার মানে বোঝা যাচ্ছে নারী মূর্তি তার হাত পা শারীরিক অবয়ব, এবং পিছন থেকে চাদর ঝুলে আছে, এবং তার মুখটা হা করা, সে মুখ হা দেখেই তারা ভয় পেয়ে গেল। তারা তিনজন ছিলেন, দুই দেহরক্ষী, এবং তার পেছনে যে আমজাদ দেখলো যে মুখটা হা, এত বড় দাঁত সেই মুখে, এবং জিভ বের করে রাজার দিকে কিছু একটা বলছে, এবং খ্যাস করে। আমজাদ এই জিনিস দেখে আর এক সেকেন্ড মানে সে দাঁড়ালো না, সে তলোয়ার নিয়ে সামনে লাফিয়ে পড়ে সে মানে একটা লাফিয়ে পড়ার সময় সে একটা শব্দ করেছে, এবং সে একটা হাঁক দিয়ে সামনে লাফিয়ে পড়েছে। তাকে দেখে সেই যে নারী মূর্তি হিস করে উঠলো,
কেমন যেন একটা শব্দ হিস করে, এবং সে রাজার গায়ের মধ্যে মনে হলো কিছু মুখ থেকে শ্লেষার মতো ছিটিয়ে দিল, এবং আমজাদের দিকেও এরকম হাত দিয়ে থাবা দিল। আমজাদ তরবারি বাগিয়ে ধরছিল, তার তরবারির সাথে ওই যে সেই নারী মূর্তির হাতের নখ, এটা একটা পিশাচ বা কিছু একটা লাগলো, ট্যাটার ট্যাটার করে শব্দ হলো। আমজাদ খেয়াল করলো যে সেই তার তরবারি লেগে হয়তো নখের একটা অংশ ভেঙেও পড়ছে সেখানে, এবং সেই জিনিসটা আবার হেস হেস করতে করতে দেখলো যেই জানালা দিয়ে আসছিল সেই জানলার উপর দিয়ে লাফ দিয়ে বাইরে পড়লো। বাইরে ধপ করে, মানে জানলা দিয়ে মনে হলো জানলা সহ ধপ করে লাফ দিয়ে নিচে চলে গেল। এখন রাজা ভয়ে চিৎকার করছে, রাজা দুই দিকে খুঁজে রাজাকে ধরলো, এবং যে আমজাদ যে জানলা দিয়ে উকি দিল, দেখলো মনে হলো কিছু একটা হারিয়ে গেল, বাইরে উড়ে দূরে চলে গেল আলোর দিকে। এবং সাথে সাথে রাজার রুমে মশালগুলো নিয়ে আসা হলো এবং রাজাকে উঠানো হলো। দেখলো যে রাজার গলার কাছে বেশ ক্ষত, মনে হলো কেউ খামচি দিয়ে গেছে, এবং গায়ের মধ্যে কিছু শ্লেষার মতো পড়া। রাজা উঠে বলল, শুধু মুখ দিয়ে সেই যে নর্তকী ছিল তার নাম নিল কয়েকবার। সাথে সাথে রাজার ওখানে আরো যারা গার্ড ছিল তারা নিচে খবর নিয়ে গেল, চলে গেল, এবং রাজাকে জিজ্ঞেস করলো। তখন আমজাদকে দেখে রাজা অনেক আশ্বস্ত, বলল যে তুই আমাকে বাঁচিয়েছিস আমজাদ, আমি অনেক অনেক বড় বিপদে পড়ছিলাম। আমজাদ তাকে অনেক রাজাকে ধাতস্থ করার চেষ্টা করলো, বললো যে এসে। তখন আমজাদ রাজাকে বললো যে এটাকে, রাজা ওই নর্তকীর নাম বলছে বারবার। তো খুঁজে দেখা গেল ঘরের মধ্যে সেই একটা নখের মতো সেটা পড়েছে, সেটা নিয়ে রাজার কাছে নিয়ে আসলো। আমজাদ দেখলো যে একটা বাঁকানো নখ, পুরনো হলদেটে হয়ে গেছে, এরকম নখ টাইপের একটা জিনিস। তো রাজা বললো যে এটা পিশাচ পিশাচ। তো যাই হোক, তখনকার সময় অনেকে বললো চুড়েল, এবং সারা রাজ প্রাসাদে খবর হয়ে গেল, এবং তারা আস্তে আস্তে চলে গেল তাড়াতাড়ি নিচে। এবং রাজা খবর দিলেন, ওই অবস্থায় অসুস্থ অবস্থায় রাজা খবর দিলেন যে সে নর্তকীকে যেন ধরে বেঁধে ফেলা হয়। তো সবাই চলে গেল রাজার ইসের থেকে, সিপাহী সহ, এবং তার যেই মূল যে ধর্ম প্রণেতা ছিল আর কি, রাজার ওখানে যে মানে ধর্মকর্ম দেখতেন যিনি, সেও চলে গেল। এবং আমজাদকে অনেকক্ষণ রাজা রাখলেন। রাজা ভয় পাচ্ছিলেন, এবং আমজাদকে তিনি মনে করছিলেন তার সাথে একমাত্র তাকে ভালো মতো রক্ষা করতে পারবে, এইভাবে ভাবছিলেন। রাজা রাখলেন এবং আমজাদকে অনেক বললেন যে আমি অনেক কষ্ট পাচ্ছি, অনেক ব্যথা হচ্ছে, এবং বলল যে এটা একটা চুড়েল, সে আমাকে মারতে আসছিল, সেই মারছে, রানীকেও সে মারছে। আমজাদ বলল, রাজামশাই আমি বুঝতে পারছি, আপনি শান্ত হন। তো রাজাকে শান্ত করার চেষ্টা করা হলো। আচ্ছা যাই হোক, ওই দিন রাতের বেলায় চলে গেল সবাই, গিয়ে সেই নর্তকীকে পেল, তার সেই কুটিতেই পেল, এবং তাকে তারা ধরলো। ধরে তাকে এলিগেশন জানানো হলো যে সে রানীকে এবং রাজাকে হত্যা করার চেষ্টা করেছে, এবং তাকে সেই ধর্মপ্রণেতার কথা অনুযায়ী তাকে সেখানে বেঁধে তারা সেখানে অগ্নি একটা গাছের সাথে বেঁধে সেখানে তাকে জ্বালিয়ে দিল, তাকে পুড়িয়ে দিল সেখানে। এবং সে নাকি পুড়ে যাওয়ার আগে, মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে গেল সবাইকে যে তোদের সবাইকে আমি শেষ করে দেবো, এবং তোরা সবাই শেষ হয়ে যাবি একে একে। সবাই ভয় পেয়েছিল, যারা ছিল তারা সবাই ভয় পেয়েছিল। এবং যখন তাকে শাস্তি দেওয়া হয় তখন আমজাদও গিয়েছিল। আমজাদ নাকি সবাইকে বলেছিল এইভাবে শাস্তি না দিয়ে তাকে বিচারের আওতায় আনুন, জিজ্ঞেস করা হোক আসলে সে ডাইনি কিনা। আমজাদের কথা কেউ শুনেনি। তো সে নাকি আমজাদের দিকে প্রচন্ড ঘৃণা ভরে তাকাচ্ছিল এবং হেসেস করছিল। তো যাই হোক, তাকে পুড়িয়ে দেওয়া হয় রাজার আদেশে, এবং তার যে ঘর ভেঙে দেওয়া হয়, ঘরের মধ্যে থেকে সব সরিয়ে নেওয়া হয়, এবং রাজা অসুস্থ হয়ে যেতে থাকেন। এবং অসুস্থ হতে হতে রাজার সারা শরীরে চর্মরোগ দেখা দেয়, কুষ্ঠর মতো, এবং সেখানে চিকিৎসা সম্ভব হয় না। রাজা এক পর্যায়ে তার ছোট রানীকে নিয়ে পাড়ি দেন অপর দিকে, মানে ভারতের আরো ভেতরে চলে যান সেদিকে। এবং তখনকার সময় তো বৃহত্তর ভারত ছিল, তিনি ওদিকে চলে যান এবং ভালো চিকিৎসার চেষ্টা করেন শহরের দিকে। রাজার রাজপ্রাসাদ খালি হয়ে যায়, সেখানে আর কেউ থাকে না। তো রাজার ঘোড়া শাল, হাতি শাল, এগুলোর মধ্যে থেকেও হাতি বিক্রি হয়ে যায়, মানে সেখান থেকে অনেক কিছু চলে যায় আর কি আস্তে আস্তে। এবং খুব ভগ্ন দশা, কয়েকটা ঘোড়া নিয়ে কিছুদিন সেখানে বসবাস করতো তখন আমজাদ। এবং আমজাদ ভয় পাওয়া শুরু করে, কারণ প্রাসাদ খালি হয়ে গেছে, প্রাসাদে কিন্তু রাজা নেই, রানী নেই, মানুষ নেই দেখাশোনার জন্য। শুধু সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত মানুষ সে এসে দেখে যায়, আটকে দিয়ে যায়, এবং আমজাদ একা একা থাকে। এবং এরকম করে কয়েক বছর গেছে, আমজাদেরও বয়স বেড়েছে। আমজাদ একদিন হঠাৎ সন্ধ্যায় তার ইচ্ছা হয় আমি একটু যাব, সেখানে যাই। আমজাদ সাথে একটা ঘোড়া, তার একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াকে নিয়ে সে ওদিকে যায়, মানে ঘোড়া নিয়ে আস্তে আস্তে করে যায়। সে যে সেই ঘরের কাছে যায়, এবং সে দেখে যে ঘরটা সেই রকম ভাবেই আছে, কিন্তু ধ্বংসপ্রাপ্ত, ভেঙে দিয়েছে রাজার লোকরা। এবং সে ওই গাছটা দেখে, এবং আমজাদ যখন নাকি সেখানে দেখছে তখন কিন্তু অলরেডি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে।
আমজাদের মনে হয় যে এখন মনে হয় এখানে থাকাটা ঠিক না। তো আমজাদ তখন পেছন ফিরে যখন আসছে, তখন আমজাদ শুনতে পায় পেছন থেকে তাকে ক্ষণক্ষণে গলায় বলছে যে, আমজাদ, তুই আমাকে ধরিয়ে দিয়েছিস, তুই আমাকে পুড়িয়ে মেরেছিস, আমি তোকে শেষ করে দেব, তোর বংশ শেষ করে দেব আমি। আমজাদ পিছে তাকিয়ে দেখে পেছনে সেই যে ঘরটা, সেই ধ্বংসপ্রাপ্ত ঘরের সে অন্ধকারের সেখানে দাঁড়িয়ে আছে সেই যে নর্তকী ছিল সে, এবং তাকে দেখে মনে হচ্ছে বিভৎস চেহারা, অনেকাংশ পুড়ে গেছে চেহারা এবং ভয়ঙ্কর অবস্থা। আমজাদ তাড়াতাড়ি সে তখন তার ঘোড়া নিয়ে ছোটানো শুরু করে এবং সে দোয়া পড়ে ছুটতে থাকে এবং সে অনেক দূর পর্যন্ত দেখে তাকে সেই যে পিশাচিনী চেস করে আসে। আমজাদ অনেক দূর দৌড় দিয়ে এসে আমজাদ এক জায়গায় ঘোড়া থামিয়ে সে তার তরবারি বের করে সে দোয়া পড়ে সেখানে সে নেমে সেখানে একটা ছোট্ট ডাল দেখতে পায়, ডালটা কেটে এনে সে সেখানে পুঁতে দেয়। সেখানে পুঁতে দিয়ে সে বলে যে, এই পাশে তুই আর আসবি না কখনো, তুই এখানে থাকবি এবং তোর যদি কোনো শত্রুতা থাকে, তোর কিছু থাকে সেই রাজার সাথে বা কারোর সাথে কিছু করা এখানে উচিত হয় নাই। তুই একটা পিশাচিনী, তুই এখানে এসে মানুষকে মারছিস, তোর তো কেউ দোষ করে নাই। যাই হোক, তাদের মধ্যে কথোপকথন হয়। তো আমজাদ সেখানে ডাল পুঁতে দেয় এবং সে আমজাদ তারপরে সেখানে সে তাদের ওখান থেকে চলে যায় দূরে যে সেখান থেকে সে একদিন দরবেশকে নিয়ে আসে এক সময়, এসে জায়গাটাকে নাকি সে বন্ধ করে দেয়, মানে সেই যে ওই বাড়িটা, ওই ঘরটা এবং তার আশপাশে বন্ধ করে দেয় যাতে সেই পিশাচ না আসে। ওই এলাকা মানে নদীর ওই পারের মানুষরা নাকি অনেক তার দ্বারা উৎপাতে পড়েছিল এবং সেই অনেকেই অনেক কিছু অনেকেই দেখতো রাতের বেলা কেউ আসতে, এবং অনেকেই দেখতো যে নদীর পাড়ে কেউ গেছে, তাকে অর্ধ খাওয়া অবস্থায় পাওয়া গেছে এবং সেটা মানুষ বুঝতো যে কোন হিংস্র পশু খেয়েছে। কিন্তু পরবর্তীতে কিছু মানুষ দেখে যে এরকম একটা মানে ওই গ্রামের মানুষ দেখে যে কেউ একজন হারিয়ে গেছে, সেখানে একজন পিশাচ টাইপের কিছু একটা মানুষের মতো সে কাউকে কামড়ে খাচ্ছে। এগুলো দেখার পর থেকে তারা প্রচন্ড রকমের ভয় পায় এবং তারা ওই নদীর ওই পারেও যারা ছিল তারা এই এলাকার থেকে বসতি সরে যায়, তারা কেউ আর এই পাশে আসতো না। যাই হোক, এবং এই যেই ডাইনি বা চুড়েল যাকে ছিল তাকে অনেকেই ভয় পাওয়া শুরু করে এবং তারা মনে করে যে এখানে এরই বসবাস এবং তার আশপাশ দিকে ঘুরতো না। তো যাই হোক, সেই যে দরবেশ ছিল যে নাকি ওই জায়গায় বন্ধ করে দিয়েছিল, সে নাকি একটা মোটা শিকলে তালা পরিয়ে সেই ঘরের ভেতরে একটা খুঁটি ছিল, খুঁটিতে আটকে দিয়েছিল এবং সে নাকি বলেছিল যে এখানে আমি আটকে রেখেছি একে, এই ঘরের বাইরে আর আসবে না। তো এরপর থেকে ওই জায়গাটা বন্ধ হয়ে যায়। আর আমজাদ ওই পাশ থেকে রাজবাড়ি থেকে সরে আসে এক সময়, সরে এসে আমজাদ এই যে গ্রাম, এইখানে যে সরফরাজ যে খালুদের গ্রাম, এইখানে এসে আমজাদ সে প্রথম এখানে বসতি গড়ে এবং পরবর্তীতে আস্তে আস্তে আরো অনেক মানুষ আসে এবং এইখানে বসতি সৃষ্টি হয়, অনেক মানুষ আসে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে সেই সরফরাজের কাজিনের বলা কাহিনী। সেদিন ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে একটি জায়গায় যাই, বরিশালের কোনো এক অঞ্চলে, যেখানে শুধু অনেক পানিতে মানুষের বসবাস। পানি বলা ঠিক না, আসলে সে জায়গাটা চরাঞ্চলের মতো। অনেক বছর আগে থেকেই চর পড়ে যেন একটা অঞ্চল হয়ে গেছে। জায়গাটার নাম বলছি না, ওই আশপাশ আর কি, আপনারা বুঝে নেবেন। আমি জেলেদের সাথে থাকি। জেলে আমাদের জাউল্লা বলে আর কি, কারেন্ট জাল বিক্রি করে। আর এই কারেন্ট জালের আবার নিয়ম আছে, সরকারি নিয়ম, এই সেই, যাই হোক, বহু কারবার। আমি কারেন্ট জালের ব্যবসা করা প্লাস আমার এক ভগ্নিপতি আছে সেই জায়গায় দেখা করার উদ্দেশ্যে একটা জায়গায় যাই। সেই জায়গা থেকে ওই বাড়িটা আবার খুব বেশি দূরে না, নৌকা নিয়ে গেলে হয়তো বা 4টা লঞ্চ ঘাট পড়বে, প্রতিটা লঞ্চ ঘাট 30 থেকে 35 মিনিটের সময়। তো নৌকাতে একটু সময় লাগে, প্লাস এটা হচ্ছে ইঞ্জিন নৌকা। তো আমি দুপুরের কাজ শেষ করে আরেক অসভ্য যা জেলের সাথে ঝগড়া করে আমার সময় পেরিয়ে আসর ক্রস করে মাগরিবের কাছে এসে পড়ি। যেহেতু পরিচিত লোকের নৌকা ভাড়া করা হয়েছে এবং সেটা আগের থেকেই ভাড়া করা হয়েছে, আর এই বেচারা প্রায় 3 ঘন্টা যাবত আমাদের এই ঝগড়া দেখেছে এবং সে চাইলে অন্য ট্রিপ নিতে পারত, কিন্তু সে আমার জন্য অপেক্ষা করেছে। তাই আমি না যাওয়ার সিদ্ধান্ত থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আকাশে তখন ঘুম ঘুম মেঘের শব্দ তো আপনারা জানেন কিরকম শব্দ হয়, এবং ওই শব্দগুলা মানে বেশ সেদিন প্রবল এবং সন্ধ্যার সময় শব্দ, হেভি শব্দ। তো ওই এমন খোলামেলা জায়গা, সে জায়গায় যদি এই শব্দ কোনো মতে যদি
শরীরে পরে তলে নির্ঘাত মৃত্যু। প্রতি প্রতি কত মানুষ মারা যায় এই বিদ্যুৎ চমকানোর কারণে। মেঘে একদম কালো হয়ে গেছে, মানে মাগরিবের ওয়াক্তের আগেই মাগরিবের মতো একদম সন্ধ্যার মতো অন্ধকার। তো আমি নৌকায় ওঠার সাথে সাথে মাগরিবের আজান তখন দিচ্ছে। তো নৌকার ওই শব্দ, প্রচন্ড শব্দ ইঞ্জিনের, আমার মাথা ধরার মতো অবস্থা। মাঝির সাথে কথা বলাই যাচ্ছে না। আমি ইশারা দিলাম, ইঞ্জিন বন্ধ কর, একটু বন্ধ করো। সে না বন্ধ করে সুতা ছেড়ে শব্দ কমালো। তা আমি জিজ্ঞেস করলাম, কতক্ষণ লাগবো? বলে, বেশিক্ষণ লাগবো না, আপনি নামাজ পড়েন, বসেন। আমি নামাজটা পড়লাম না, আসলে তখন ইচ্ছে করছিল না। নৌকার বাইরে দাঁড়িয়ে রইলাম। দূরে অনেক দূরে আলো দেখা যায় মাঝিদের নৌকার। আমি পৌঁছে যাই একদম 7টা, 7:30টার দিকে। এই চেনা এলাকাটা অন্ধকারে চেনা যাচ্ছে না। এদিকে টর্চ মেরে আলো ব্যবহার করে সেই বাড়িতে আমি পৌঁছাই। মারাত্মক এলাকা, একদম অন্ধকার। এবং আমি ছোটবেলা থেকে ভূতের ভাইপে প্রচন্ড। স্বপ্ন দেখি প্রায় 20 বছর, আজব আজব স্বপ্ন। আর কাজের সময় ভুলে থাকি, না হলে খালি স্বপ্নের কথা মনে পড়ে। আমার স্ত্রী, আমার সন্তান ছিল একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাও 9 বছর হয়। নতুন বিয়ে করেছি, তারপর আমার আগের পরিবার থেকে আমি বের হয়ে আসতে পারিনি। ওরা আমার পিছু ছাড়েনি, প্রায় স্বপ্নে আসে ওরা। তাই ভয়টা আমার মাঝে মধ্যে বেশি। এই কখন আমার পিছনে কি জানি ঘাড়ে হাত রাখলো, এরকম কিছু মনে হয়। কিন্তু এই অন্ধকারে হাঁটতে যেয়ে এখন আরো বেশি ভয় লাগছে। তো আমি দূর থেকে একটা হারিকেনের আলো দেখতে পাই, এবং আমি আস্তে আস্তে সেই আলোর দিকে দেখলাম যে আলোটা আমার দিকে আগালো। আমি জিজ্ঞেস করলাম, ভাই, শাহিনাদের বাড়ি কোনটা? ওই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় লোকটা চেনা না চেনার ভান এরকম করছে। তো শাহিনাকে এটা বলে দিই, শাহিনা হচ্ছে আমার আপন চাচাতো বোন। এই বাড়িতে এসে বিয়ে খেয়ে গেছি অনেকবার, কতবার এসেছি, অথচ এই রাস্তা এত অপরিচিত লাগছে, বুঝতে পারছি না। তো লোকটা আঙ্গুল দিয়ে বলল ওই জায়গায়, এবং দিয়ে চলে গেল। তেমন একটা কথাবার্তা হলো না, একটা মানুষ। তো আমি বাড়ি পৌঁছালাম, ওদের বাড়ি পৌঁছালাম। বেশিক্ষণ লাগেনি পৌঁছানোর সাথে সাথে বুঝে গেলাম ওটা ওদের বাড়ি। এবং আসার সময় এই ভয়ের পরিবেশের সাথে খুব কষ্টে মানিয়ে নিয়েছিলাম। আসলে এখানে পাকা রাস্তাই নাই। এত আগে কিসের পাকা রাস্তা? আর এর সাথে তো সবে মাত্র এদিক সেদিক রাস্তা বানিয়েছে। যাই হোক, সেই বাড়ি পৌঁছালাম, যে কারণে বুক ধুধু করছিল। সেটা হলো বাড়ি, যার পর দেখলাম বাড়ি খালি। পাশের ঘরে অনেকক্ষণ নক করলাম, অনেকক্ষণ নক করলাম। এত রাত, সব ঘুম, তাও ভেতর থেকে কথা আসছে হঠাৎ করে, মনে হচ্ছে কেউ ঘুম থেকে উঠে কথার পর কথা বলছে, বোঝা যাচ্ছে তো ঘুমের মধ্যেই আছেন তিনি। জিজ্ঞেস করলাম, শাহিনারা কই? বলে, ঢাকা গেছে। জিজ্ঞেস করলাম, কবে আসবে? বলে, 1 মাস যাবত গেছে, কবে আসবে তা তো জানি না। এরপর আর কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না, মনে হচ্ছে আমার কথাবার্তার অ্যান্সার দিয়ে উনি ঘুমিয়ে গেছেন বা কিছু একটা। এখন করবোটা কি? তার উপরে বাজে মাঝিকেও ছেড়ে দিয়েছে, তাও 20 মিনিটের বেশি। ও তো এখন থাকবে না। কত আগের ঘটনা, কত আগের দিনের, এখন ওই সময়টার ঘটনা কত আগের। তো দিন হলে কথা ছিল, অপেক্ষা করা যেত, কোনো সমস্যা নাই, নৌকা টোকা খোঁজা যেত। কিন্তু এখন অন্ধকার, ঝিঝি পোকার শব্দ, তার সাথে বৃষ্টির চান্স অনেক বেশি। তবে ভাগ্যক্রমে ছাতা ছিল আমার সাথে। বর্ষাকাল তো, ছাতা তো আছেই সাথে। তো জেলেদের সাথেই তো থাকি, ছাতা থাকেই আমার। আমি আবারও ঘাটে যাই, সাহস করে সেই 20 মিনিটের সেই সেই অসম্ভব ভয়ের রাস্তাটা ক্রস করে আমি ঘাটে পৌঁছে যাই। কোনো কিছু ঘটে নাই আমার সাথে। ততক্ষণে অন্ধকার আরো বেশি, বিদ্যুৎ চমকাচ্ছে, এবং বিদ্যুৎ যখন একটা করে ছবি তোলে পুরো পৃথিবী, পুরো এলাকার, তখন পুরো জায়গাটা সাদা হয়ে যায়। সেই আলোতে অনেকটুকু দেখা যায়, আবার আবছা আলো, এবং অনেকটু ক্লিয়ার পাওয়া যাচ্ছে। আমি একটা গাছের নিচের শেকড়ের উপরে বসি। আমার ক্ষুধায় তখন পেট চোচো করছে। চিন্তা করছিলাম যে কেন আসলাম। ওইখানে জেলেরাও মানা করছিল যে যায় না, ওখানে যায় না, এখন যায় না, কালকে যান। ইভেন যার সাথে ঝগড়া হচ্ছিল তার সাথেও, যাই হোক, উনি বলেছিলেন যেন না। তো 10 মিনিটের মাথায় একজন মহিলা আসলো, বললো, ভাইজান, ও ভাইজান, খুবই সুরেল স্টাইল। আমি জিজ্ঞেস করলাম, আরে শাহিনা, কিরে? আর বলিস না, এখনই চলে যাইতাম তো বাড়ি ছেড়া, তুই নাকি বাড়িতে নাই। শাহিনা খুব সুন্দর করে হাসছে, কিন্তু উত্তর দিচ্ছে না। ওই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল ওই বাড়ির ভেতর যিনি ছিল ওইটা মনে হয় শাহিনাই। ও তো বুঝে নাই আমি আসছি, এখন বুঝছে, এই জন্য
আমাকে নিতে এসছে। আমি খুব সাবলীল ভাবে বললাম, বিয়ে করে তো বাইরে বলছস, যা আসো না তো আমাদের বাসায়। তখন আমি শেকরের উপরেই আমি বললাম যে আমি এখন শেকরের উপরে ঘুমাবো, তোদের বাড়িতে যাবো না। তো শাহিনা হাসছে। আমি বললাম, কি করবি এখন? তো বলে, ভাই আসেন তো আমার সাথে, আসেন। আর সেইটা শাহিনা হেসেই যাচ্ছে। এদিকে আমি ওর সাথে হাঁটছি, আমি অনেক দূর হাঁটছি। আমরা পৌঁছে যাই একটা চারিপাশ গাছগাছালি ঘেরা দেয়াল সহিত একটা কবরস্থানে। কবরস্থান কেন? ওই কবরস্থানের চারিপাশে বাউন্ডারি দেওয়া। আমি শাহিনাকে বললাম, শাহিনা এটা কি রে, এখানে কেন আসছিস, বাড়িতে চল। আমি একটু রাগ হয়ে গেলাম ওর সাথে, এবং রাগ হওয়ার সাথে সাথে দেখলাম শাহিনা কান্না করছে। আরে বাপরে, মরা কান্না! কেউ মারা গেলে এরকম ভাবে কান্না করে মানুষ সাধারণত। শাহিনা কি জানি বলছিল বিলাপ পেরে পেরে, আমি বুঝতে পারছিলাম না। শুধু এইটুকুই মনে আছে লাইনটা আমার, এবং পরিষ্কার মনে আছে, ভাই এই দুনিয়াতে আমি নাই, আমার কবরের সামনে আপনি আসছেন, আমি এতেই খুশি। এই শব্দটাও কেমন একটা অস্পষ্ট শব্দ। আমি এক দৌড় দিই সেখান থেকে। আমার হাতে যা ছিল সব পড়ে গেল, শুধু টাকা পয়সাগুলো ছিল পকেটের মধ্যে, সেগুলি পরে নাই কেন আমি জানি না। আশ্চর্য। ছাতাও গুলো পড়ছে, স্যান্ডেলও নাই পায়ে, ছাতাও পড়েছে। হাঁপাতে হাঁপাতে আমি আবার নদী ঘাটে। আশ্চর্য, মাঝি বসে আছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি এখানে কেমনে? বলে, আমি বসেই আছি সেই কখন থেকে। বলে যে বসে আসতে, আমি তো একটু আগে এখানে আসছিলাম। বলে, আপনি কখন আসলেন? আমি তো এখানেই বসে আছি। এবং মাঝি ঠিক ওই শেকড়টার উপরেই বসেছিল। তো উনি খুব আর কোনো কিছু চিন্তা না করে বললো যে আমাকে কষ্ট করে একটু বাঁচাও, কি বিপদে পড়ছে আমি জানি না। মাঝে বলে, কি হয়েছে আপনার? আমি নৌকা ছাড়ছি। আমি চলে গেছিলাম, আমি পাশে চলে গেছিলাম, ভাবলাম এই ঘাট থেকে এই ঘাট থেকে না পাইলে পাশের ঘাট থেকে যদি কাউরে পাই, কিন্তু কাউরে পাই নাই। আমি আবার এই ঘাটে ব্যাক করছি। আমি অনেকক্ষণ ধরে এখানে, আমি তো আপনারা দেখি নাই। তো কোনো মতে আমি সেখান থেকে ভাগলাম, শুধু ভাগলাম। নৌকার মধ্যে মাঝিকে আমি বললাম, আমি এইগুলি দেখলাম এতক্ষণ। সে হাসলো, কেমন ভাবছে এরকম সে বহুবার দেখেছে, এরকম এটা কোনো ব্যাপারই না। আমি শহরে পৌঁছালাম, সেখান থেকে আশেপাশে অনেক কিছু শেষ করার পর খবর জানতে চাইলাম, এবং আশেপাশে যে আত্মীয় স্বজনের কাছ থেকে জেনে যখন আমি জানতে পারলাম শাহিনা ঢাকায় আছে, অনেক চেষ্টা করলাম এবং জানানোর জন্য যে আমি ওদের বাড়িতে গেছিলাম, ওরা ঢাকায় গেছে, ঘটনা কি। অনেক কষ্ট করে যোগাযোগ করে জানতে পারি শাহিনা মারা গেছে। আরো 10-12 দিন হয়, পেটে টিউমার হয়েছিল, এবং জানতোই না যে মরণ ব্যাধি টিউমারের কারণে ক্যান্সার হয়ে বডিতে ছড়িয়ে গেছে। অপারেশনের দিনই মারা যায়। শাহিনাকেও অনেকবার মনে পড়েছে। এখন তো বুড়া হয়ে গেছি, তারপর শাহিনার ঘটনাটা ভুলতে পারিনি, এখনো মনে পড়ে। ঢাকার মানুষকে ইলিশ খাওয়াতে খাওয়াতে এখন আমি ঢাকায় থাকি। সঙ্গত কারণে আমি আমার নাম বলছি না, কিন্তু যে ঘটনাটি আমি লিখলাম, ঘটনাটি নিঃসন্দেহে আমার জীবনের সবথেকে যন্ত্রণাদায়ক মুহূর্তগুলোর একটি। মৌলভী আব্দুস সোবহান সাহেবের সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই। 1991 সালে গয়েশপুর হাই স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করার মাধ্যমে পরিচয়ের ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি পায়। উনি বয়সে অনেক বড় ছিলেন। তিনি ছিলেন একাধারে হাই স্কুলের শিক্ষক এবং গয়েশপুর জামে মসজিদের ইমাম। কিন্তু নির্বিরোধী এই ভালো মানুষটার প্রতি করা হয়েছিল খুব বড় অন্যায়। হাস্যকর একটা অপরাধের ধুয়ো তুলে গ্রামের মানুষ কেড়ে নেয় তার ইমামত্ব। চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে তিনি পুরোপুরি অবসরে চলে যান, কিন্তু তার সাথে আমার যোগাযোগ ছিল। ধর্মীয় বিষয় ছাড়াও নানাবিধ আলোচনা করতাম আমরা। এই আলোচনার মাধ্যমে একদিন জানতে পারলাম তিনি পানি পড়া তাবিজ দেওয়ার পাশাপাশি ঝাড়ফুঁকও করেন। নতুন তথ্য হলো, আগে এইসব কম করতেন, কিন্তু সংসারের অভাবের কারণে তিনি এখন একটু বেশিই করেন। তো যাই হোক, মূল ঘটনায় আসি। কর্মব্যস্ততার কারণে একসময় আমাদের যোগাযোগ কমে আসে। মাসখানেক পর ওনার খোঁজ নিয়ে জানতে পারি উনি খুবই অসুস্থ। পরদিনই আমি দেখতে যাই তাকে। দেখি ওনার দেহ কাঠামো শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে। আমি এসেছি জানতে পেরে পাশ ফিরে আমার দিকে শুলেন। তার অবস্থার কারণ জানতে চাইলে বললেন যে, না বাবা, এই অসুখ আমার আর সারবে না, এটা অসুখ না। না না, অত ভাববেন না, ভালো চিকিৎসা করলে আপনার অসুখ সেরে যাবে, আমি এমনটা বললাম। কিন্তু তিনি মাথা এপাশ থেকে ওপাশ নাড়লেন।
এবং বুঝাতে চাইলেন যে না, এটা হবার নয়। সেদিন চলে এলাম। এরপর কেটে গেল আরো একটা মাস। এক ভোর বেলায় হন্তদন্ত হয়ে বাসায় এলো মৌলভী সাহেবের মেজো ছেলে। বলল, ভাই এখনই আমার সাথে চলেন, আব্বা আপনার সাথে দেখা করার জন্য ছটফট করছে। গেলাম তার সঙ্গে। ঘরে ঢুকে দেখি আসলে অবস্থা খুব খারাপ। আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামলে রাখলেন। আমাকে ছাড়া ঘরের সকলকে বাইরে চলে যেতে বললেন। বাইরে যাওয়া মাত্র আমার হাত দুটো জাপটে ধরে ফিসফিসিয়ে বললেন, বাবা মনে আছে তোমাকে বলেছিলাম যে এটা অসুখ না? আমি বললাম যে হ্যাঁ মনে আছে। মিনিট খানিক তিনি অপলক আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি যেটা শোনালেন সেটা সত্যি অনেক ভয়ানক। আমি তার জবানিতেই তার কথাগুলো তুলে ধরছি। মাস চারেক আগে ঘোলাপাড়া থেকে দুজন লোক এসেছিল। বলল তাদের পরিবারের একজন মেয়েকে জিনে ধরেছে। তারা এসেছিল সকালে। আমি বললাম যে আজ আমার জরুরি কয়েকটা কাজ আছে, এখন তো যেতে পারবো না, মাগরিবের পরে যাব। বাড়ির ঠিকানা বলে লোক দুটো চলে গেল। মাগরিবের পর আমি হেঁটেই রওনা দিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিকে জ্যোৎস্নার ঝলমল করছে। গয়েশপুর স্কুল ছাড়িয়ে উঠলাম ছোট যমুনার উপরের সেতুতে। সেতুর পর ডান হাতে একটা বাঁশঝাড়। খুবই খারাপ জায়গাটা, অনেক কিছুই দেখেছি ওখানে। ঝাড়টার পাশাপাশি যেতেই মুখোমুখি এসে দাঁড়ালো সুদর্শন এক যুবক। সাধারণত কেউ দেখলে তাকে 10 জন মানুষের মতোই মনে করত, কিন্তু দু চোখের গনগনে দৃষ্টি মুহূর্তে আমাকে বলে দিল ওটা কি। অনেক বছর ধরে ওরকম দৃষ্টির সঙ্গে আমি পরিচিত। কিছু না বলে পাশ কাটাতে গেলাম। মৌলভী সাহেব আছর ছাড়াতে যাচ্ছেন। হাসলো ওটা। চুপচাপ এগিয়ে গেলাম ওটাকে পেছনে ফেলে। ওটা আবারও বলল, যাবেন না মৌলভী সাহেব? আমি বললাম যে কেন? বলছি গেলে আপনার ক্ষতি হবে, কারণ আমি ধরেছি মেয়েটাকে। এবার রেগে বললাম যে কি ক্ষতি করবি রে তুই? তোর মতো ওইরকম অনেক জিনিস দেখা হয়ে গেছে আমার, হুমকিও শুনেছি, কেউ ক্ষতি করতে পারেনি আমার, কিন্তু আমি পারবো। ভেসে এলো ঠান্ডা একটা স্বর। আমি চা ভাগ বেটা বলে রাগে গা চলে গেল আমার। খুব ভুল করলেন মৌলভী সাহেব। আর কথা না বাড়িয়ে আমি পা চালালাম দ্রুত। পেছন থেকেও আর সারা শব্দ নেই। ঘোলাপাড়া গিয়ে ভর হওয়া মেয়েটির সামনে দাঁড়ানো মাত্র দাঁত খিচিয়ে বলল, কিরে হারামজাদা, এত মানা করল তাও শুনল না। এরপর অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো। ঘন্টা দুয়েকের মধ্যে মেয়েটির আসর ছাড়ালাম। শেষমেশ তাড়ালো, আরো অনেকগুলো গালি দিয়ে, বুঝবো এখন বুঝবো, এই বলে বিকট একটা চিৎকার করে মেয়েটি জ্ঞান হারালো। কিছু পরে বাড়ির দিকে রওনা হলাম। মেয়েটির বাবার সাথে একজন লোক দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করে দিলাম। ফিরতি পথে বাঁশঝাড়টার কাছাকাছি আসতেই দেখলাম আবারও এসে দাঁড়িয়েছে। এবার আর সুন্দর চেহারা নয়, আসল রূপে। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো। শরীরের ওপরের অংশ সহ বাম পায়ের হাঁটু পর্যন্ত ভালুকের মতো বড় বড় লোম। ডান পায়ে দগদগে ঘা। দুই হাঁটুর উপরে বাড়তি দুটো চোখ রয়েছে, আর মনে হলো রক্তের মতো লাল টকটকে বিরাট এক জীব নেমে এসেছে বুক পর্যন্ত। দেখে, কিরে হারামজাদা, মেয়েটির আঁচড় ছাড়িয়ে দিয়ে এলি, আমাকে থাকতে দিলি না। ভয়ঙ্কর গলায় বলতে লাগলো, হারামজাদা এত নিষেধ করলাম তাও শুনলি না কেন? প্রত্যেকটা কথার সাথে ছিটকে ছিটকে পড়ছে আগুনের গোলা। আমার কাজ আমি করেছি বললাম যথাসম্ভব স্বাভাবিক স্বরে। আমি বললাম যে আমার কাজ আমি করেছি। কাজ করেছিস তাই না? বল, শক্তি দেখালি, এত বড় সাহস তোর। এবার দেখ আমার শক্তি। টপ করে জ্বলে উঠল একটা আগুনের গোলা। কিছু বুঝে ওঠার আগেই সোজা ছুটে এসে ঢুকে গেল আমার ভেতর। পড়তে পড়তে সামলে নিলাম। সারা শরীর যেন আগুনে ধরে গেছে। কোনো মতে বাড়িতে এসে যেই শুয়ে পড়লাম, আর উঠতে পারলাম না। জানতাম আর উঠতে পারবো না, তাই তোমাকে বলেছিলাম এটা অসুখ না। গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার ভেতরে বসেই খলখল করে হেসেছে আর চুষে চুষে খেয়েছে আমাকে। চুপ করলেন মৌলভী সাহেব। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। খানিকক্ষণ পর বললাম, আর কিছু বলতে চান? এপাশ ওপাশ মাথা নাড়লেন যে তিনি আর কিছু বলতে চান না। কিছুক্ষণ থেকে বিদায় নিয়ে চলে এলাম। বাড়ি ফিরে আসার মিনিট
20 পরেই খবর পেলাম মৌলভী সাহেব মারা গেছেন। মৌলভী সাহেব মারা গেছেন জিনের, সেই জিনটাকে যিনি তাড়িয়েছিলেন সেটা কিন্তু আসলে বলেছিল তার ক্ষতি করবে। সেটা হয়তো এমনই কোনো জিন ছিল যেটা অসম্ভব শক্তি সম্পন্ন। এদের মধ্যেও আসলে জিনদের কথা যদি বলি, মানুষের মধ্যে যেমন শক্তির একটা ভেদাভেদ থাকে, কেউ একটু বেশি শক্তিশালী, কেউ কম শক্তিশালী, জিনদের মধ্যেও তেমনটা আছে। এবং আসলে আমার দুঃখ হচ্ছে এই ঘটনার মৌলভী সাহেবের জন্য। তিনি কিন্তু চেষ্টা করেছেন মানুষের সাহায্য করার জন্য, কিন্তু শেষমেশ আসলে তিনি আসলে নিজেকে রক্ষা করতে পারেননি সেই অশরীরের হাত থেকে। সময়টা 2001 সালের বৈশাখ মাসের কোনো একদিন। আমার নাম কুদ্দুস মিয়া, আমি পেশায় একজন ভ্যান গাড়ি চালক। জামালপুর জেলার কোনো একটা গ্রামে আমার বাড়ি। আমি কোনোদিন ভূত পেতনি দেখিনি, আর আমি এগুলোতে বিশ্বাসও করি না। তো যাই হোক, প্রতিদিনের মতো আমি আজও আমার গাড়ি নিয়ে বের হলাম, কিন্তু আজ আমার মনটা কেমন জানি সায় দিচ্ছে না। তার উপর আমার ছেলেটা ঘ্যান ঘ্যান করে বলছে যে আজ আব্বু আজকে বাইরে যেও না। আমার ঘোর কাটিয়ে আমার বউয়ের ডাকে, কি হলো, গাড়ি নিয়ে যাবে না? আমি জানো তো, এ কথা বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যথারীতি যাত্রী পেতে একটু দেরি হলো না, কিন্তু যেতে হবে অনেক দূর। আমি যে রাস্তায় গাড়ি চালাই সেই রাস্তাটা একেবারেই জনবসতি নেই বললেই চলে। তার উপর আবার পাহাড়ি এলাকা, শুধু মন্ডল বাড়ির পারিবারিক গোরস্থান আর ঘোষ বাড়ির শ্মশানটা সেই রাস্তার মালিকানা হিসেবে রয়ে গেছে। আমি যখন যাত্রী নিয়ে পৌঁছাই তখন প্রায় সন্ধে হয়ে গেছে। তারা আমাকে অনেকবার বলল রাতটার থেকে সকালে যেও। আমি বললাম যে না, কোনো সমস্যা হবে না, আমি যেতে পারবো। আমি না গেলে পোলাটা হয়তো না খেয়ে ঘুমায় পড়বো। কথাবার্তা শেষ করে যখন রাস্তায় বের হলাম তখন এশান নামাজের আজান দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন গভীর রাত। আজানের ধ্বনি আমার কাছ থেকে অনেক দূর থেকে ভেসে আসছে, এমনটা মনে হচ্ছিল। অবশ্য এমনটা মনে হওয়াই স্বাভাবিক, কারণ আশেপাশে তেমন কোনো মসজিদ বা বসতি কিছুই ছিল না। আমি গাড়ির নিচে থাকা হ্যারিকেনটা জ্বালিয়ে নিয়ে এক মনে গাড়িতে প্যাডেল মেরে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বালি যেতে হবে। আমি যখন ঘোষ পাড়ার শ্মশানটা পার হলাম তখন আচমকাই আমার হ্যারিকেনটা নিভে যায়। আমি গাড়ি থেকে নেমে হ্যারিকেনটার ঝাঁকুনি দিয়ে দেখলাম এক ফোঁটাও তেল নেই। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম, এত রাস্তায় এখন আমি কিভাবে যাব? আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর কিছুই নেই। একে তো তেল শেষ, তার উপর আবার কাল বৈশাখীর দিন, কখন কি হয় একদমই বলা যায় না। এসব ভাবতে ভাবতে আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক আমাকে বাড়ি তো যেতেই হবে। আমি আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে গাড়ি চালাতে লাগলাম। রাত তখন মোটামুটি অনেক হয়েছে, একটা মানুষও নেই রাস্তায়। এসব ভাবছি আর গাড়ি চালাচ্ছি। আমি যখন ঘোষ বাড়ির শ্মশানটা পার হয়ে এসেছি তখন দেখতে পেলাম সামনে 2জন লোক দেখা যাচ্ছে। তারা মূলত আমাকে ইশারা করে ডাকছে। আমি অনেকটা সাহস ফিরে পেলাম, যাক 2জন লোক তো পাওয়া গেল। আমি তাদের কাছে আসতেই আমার নাকে একটা তীব্র আতরের গন্ধ আসতে লাগলো। আমি তখন কোনো গুরুত্বই দিলাম না, কারণ আমি ভাবছিলাম যে 2জন হুজুর মানুষ, হয়তো তারা আতর ব্যবহার করে। আমি যখন তাদের কাছে আসলাম তখন গন্ধটা আরো কড়া ভাবে আমার নাকের মধ্যে ঢুকতে লাগলো। আমি কিছু বলার আগেই তাদের একজন আমাকে বলল, আমাদের কি একটু সামনের গ্রামে পৌঁছে দিতে পারবে কিনা? আমি ভাড়া যা চাইবে তাই দেব। আমি বললাম, সামনের গ্রামে কার বাড়িতে যাবেন? লোক দুটো যে নামটা বললো, আমি লোকটার নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি। আমি আর কিছু না ভেবেই বললাম যে গাড়িতে উঠুন। আমি মনে মনে ভাবছি যে ভাড়া না দিলে না দিবে, কিন্তু এতটা রাস্তা যাবার জন্য যে 2জন লোক পেলাম এটাই অনেক। বলার সাথে সাথে লোক দুটো গাড়িতে উঠে পড়লো। এতক্ষণে আমি খেয়াল করলাম, আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? লোক দুটোর উচ্চতা এত বেশি কেন? তারা এত লম্বা, এবং তারা যে পোশাকটা পরেছে এই পোশাকটা আমি আগে কোনোদিন দেখিনি। কথাগুলো আমি মনে মনে ভাবছি, কিন্তু তাদেরকে কিছুই বলছি না। আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। এমন সময় তাদের মধ্যে একজন আমাকে বলল যেন আমি ভুলেও পেছনের দিকে না তাকাই। আমি ভাবলাম তারা হয়তো কোনো দরকারি কাজ করছে, সেজন্য আমাকে পেছনের দিকে তাকাতে নিষেধ করছে। আমি আমার মতো গাড়ি চালাতে লাগলাম, কিন্তু একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি করে সম্ভব?
লোক দুটোর কথাগুলো খুব অদ্ভুত টাইপের। তারা যেভাবে কথা বলছে সচরাচর এরকম ভাবে কেউ কথা বলে না। আমি কিছুই ভাবতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে। এমন সময় তাদের একজন বলল যে গাড়িটা এখানে দাঁড় করাও, আমরা একটু নামবো। আমি ভয়ে ভয়ে গাড়িটা দাঁড় করালাম। তাদের দুজনই গাড়ি থেকে নেমে বলল, আমরা একটু গোরস্থানে যাচ্ছি, আমাদের এক আত্মীয় মারা গেছে, তাকে এখানে মাটি দিয়েছি, আমরা তার কবরটা একটু জিয়ারত করে আসি। কিন্তু যাবার আগে বলে গেলেন যে আমাদের যতই দেরি হোক তুমি কিন্তু ভুলেও কবরের কাছে যাবে না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারা কবরের দিকে যেতে লাগলো, দোয়া দরুদ পড়তে লাগলো, যে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তারা দোয়া দরুদ পড়তে পড়তে কবরের ভেতর দিকে ঢুকে গেল। বিরাট বড় গোরস্থান, আর চারদিকে শুধু মাঠ আর মাঠ। আমার একা একা অনেক ভয় লাগতে শুরু করলো। লোক দুটোর আসার কোনো নাম নেই। এরকম করতে করতে প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল, তাদের আসার কোনো নামগন্ধই নেই। এখন অনেক রাত হয়ে গেছে। আমি আর ধৈর্য ধরতে না পেরে কবরের দিকে, গোরস্থানের দিকে আমি যেতে লাগলাম। আমি আস্তে আস্তে গোরস্থানের দিকে যাচ্ছি, আর আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে। আমার সারা শরীর কাঁপছে। কি হতে চলছে আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এসব বলতে বলতে যখন আমি সামনের দিকে তাকালাম আর তাকিয়ে যা দেখলাম, তাতে আমার কলিজাটা বের হয়ে আসার উপক্রম হলো। আমি দেখলাম লোক দুটো বিকট আকার ধারণ করে একটা মরা লাশ সামনে নিয়ে বসে আছে। যে আমার সাথে তাদের চোখাচোখি হয়েছে, তখন তারা আমার দিকে এমন ভাবে তাকালো মনে হচ্ছে আমি আসাতে তাদের বিরাট কোনো ক্ষতি হচ্ছে। তারা হুঙ্কার করতে করতে আমার দিকে আসতে লাগলো। এই দৃশ্য দেখে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি আমার বাড়িতে, আর মসজিদের ইমাম সাহেব আমার পাশে বসা। আমি তাদেরকে বললাম আমি এখানে কেমন করে আসলাম। তখন আমার বউ বলল, তুমি মন্ডল বাড়ির গোরস্থানের শ্মশানের পাশ দিয়ে, মন্ডল বাড়ির গোরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। মন্ডল বাড়ির সাজু ভাই সকালে মাঠের দিকে যে তোমাকে পড়ে থাকতে দেখে, বাড়িতে নিয়ে আসে সেই। তখন আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি। সব ঘটনা শুনে ইমাম সাহেব বলে, ওই দুজন জিন ছিল, তারা তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি তাদের কাছে গিয়েছ, এজন্যই তারা তোমার উপরে ক্ষেপে গিয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন আমি গাড়ি নিয়ে আসছিলাম তখন আমার পকেটে ছিল 320 টাকা, আর আমার পকেটে ওই টাকা ছাড়াও আরো 10,000 টাকা। সেই টাকাটা আমার কাছে কিভাবে আসলো আমি কিছুই জানি না।